শহরের ব্যস্ততম মোড়, চারদিকে মানুষের কোলাহল আর গাড়ির হর্নের শব্দে কান ঝালাপালা হওয়ার অবস্থা। রাস্তার ঠিক পাশেই বড় মার্কেটের ফটকের সামনে ছোট একটা সিঁড়ির ফাঁকে টুল নিয়ে বসে আছে শিহাব। সামনে পড়ে আছে এক গাদা পুরনো জুতো, কালি আর সেলাইয়ের সুতো। আজকে ওর বাবা সাইদ আলী খুব অসুস্থ, তাই বাধ্য হয়েই শিহাবকে এখানে বসতে হয়েছে। শিহাব ভার্সিটির ছাত্র, কোনোদিন বাজারে এসব কাজ করেনি, কিন্তু আজ বাবার ওষুধ আর সংসারের টানে তাকে এই ফুটপাতে বসতে হলো। তার মনটা আজ বেশ খারাপ। সকাল থেকে বসে আছে, অথচ একটা কাস্টমারও তার কাছে আসছে না। মানুষজন পাশ দিয়ে হেঁটে যায়, কেউ ওর দিকে ফিরেও তাকাচ্ছে না। শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকায়। রোদটা বেশ কড়া হয়ে মাথার উপর উঠেছে। এমন সময় হঠাৎ রাস্তার মোড়ে একটা সাদা রঙের গাড়ি এসে থামে। গাড়িটা থামার সাথে সাথে পুরো বাজার এলাকার থমথমে ভাব চলে আসে। ফুটপাতের হকার থেকে শুরু করে বড় দোকানের মালিকরা পর্যন্ত তটস্থ হয়ে ওঠে। সবাই দ্রুত ড্রয়ার থেকে টাকা বের করে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ এই সাদা গাড়িটা হলো শাকিল মাফিয়ার লোকদের। শাকিল জেল থেকে বের হওয়ার পর পুরো শহরের আবার আর তার রাজত্ব শুরু করেছে, চাঁদাবাজি রাজত্ব। গাড়ি থেকে চারজন লোক নামে। সবার সামনে যে হাঁটছে তার নাম জাহিদ। জাহিদের হাতে একটা কালো রঙের পিস্তল দেখা যায়, যেটা সে সবার সামনে ঘুরিয়ে ভয় দেখাচ্ছে। বাকি তিনজনের হাতে ছুরি, চাকু আর বেসবল স্ট্রক। ওদের গ্যাংয়ের নাম সিটি গ্যাং। এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা, মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। জাহিদ আর তার দল একে একে সবার কাছ থেকে টাকা নিতে নিতে শিহাবের দোকানের সামনে এসে দাঁড়ায়। শিহাব তখন নিচু হয়ে একটা ছেঁড়া জুতো পরিষ্কার করার চেষ্টা করছে। জাহিদের বুটের শব্দ পেয়ে শিহাব মাথা তুলে তাকায়। জাহিদ গম্ভীর মুখে শিহাবের সামনে এসে দাঁড়ালো। শিহাব বলে, স্যার, কি করব? জুতা কালি নাকি সেলাই? জাহিদ শিহাবের কথা শুনে হাসলো। সে তার হাতের পিস্তলটা দিয়ে শিহাবের কপালে একটা খোঁচা দিয়ে বলে, ওই নাটকির পো, টাকা দে, জুতা সেলাই করতে আসেনি। শিহাব বেশ অবাক হয়। সে তো এখানে কেবল আজই বসলো, সে এসব নিয়মের কথা কিছুই জানে না। সে ফ্যাল করে জাহিদের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, টাকা? কিসের টাকা স্যার? আমি তো আপনার থেকে কিছু নেইনি। পেছন থেকে মামুন নামের একজন ছেলে এগিয়ে আসে, তার হাতে একটা চাকু। সে চাকুটা শিহাবের নাকের সামনে ধরে বলে, শালা মাদার চোদ, টাকা বের কর, চাঁদা দিবি। শিহাব ভয়ে একটা ঢোক গিলে। সে টাকা কই পাবে? তার কাছে এখন কোনো টাকা নেই। কেন? কিসের চান্দা? এখানে তো বসার জন্য মার্কেট কমিটির থেকে অনুমতি নেওয়া আছে। তাহলে আপনাদের কেন দেব? জাহিদ এবার রেগে মেগে আগুন হয়ে যায়। সে শিহাবের কলার চেপে ধরে তাকে টুল থেকে টেনে তোলে। এই, তুই এত কথা বলিস কেন? টাকা চাইছি, টাকা দে। কেন টাকা দেব? তাছাড়া আজকে এখনো কোনো কাজ করিনি স্যার, 1 টাকাও কামাই হয়নি। টাকা নাই কাছে। জাহিদ এবার শিহাবের সামনের জুতোগুলো লাথি মেরে রাস্তার মাঝখানে ফেলে দিল। কালির বোতলটা উল্টে গিয়ে শিহাবের জামায় লেগে আছে। জাহিদ বলে, শালার টাকা নাই তো দোকান নিয়ে বসিস কেন? ওঠ এখান থেকে। এই জায়গা আজ থেকে খালি। এখানে কালকে থেকে আমাদের লোক ঝালমুড়ি নিয়ে বসবে। এটা কি আপনার ইচ্ছায়? কথাটা শেষ হওয়া মাত্রই জাহিদ জোরে একটা চড় মারে শিহাবের গালে। শিহাব ছিটকে গিয়ে পাশের একটা পিলারের ওপর পড়ে গেল। তার কান ভো ভো করে করতে থাকে। জাহিদ তার চুলের মুঠি ধরে টেনে তুলে আবার দেয়ালে চেপে ধরে। শিহাবের মনে পড়ে যায় ওর বাবা বলেছিল সিটি গ্যাংয়ের লোকদের সাথে যেন কখনো ঝামেলা না করে। ওরা মানুষ না, ওরা হায়না। তোর সাহস তো কম না, শাকিল ভাইয়ের এলাকায় বসে আমাদের সাথে মুখে মুখে তর্ক করিস? এই চুপ মারানি, ওকে আজ ভালো করে শিক্ষা দে তোরা। মামুন আর বাকিরা মিলে শিহাবকে কিল ঘুষি মারতে শুরু করে। ওর হাতের সরঞ্জামগুলো লাথি মেরে ড্রেনে ফেলে দেয়। জাহিদ শিহাবকে গাল শক্ত করে চেপে ধরে তার পিস্তলের নলটা শিহাবের মুখের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে বলে,
তুই জানিস জাহিদকে? এই এলাকায় কোনো পাখি উড়লেও জাহিদের পারমিশন লাগে। তুই তো সামান্য মুচি, আজকে তোকে মেরেই ফেলবো। ঠিক সেই মুহূর্তে রাস্তার ওপাশে থেকে ৩-৪টি বাইক এসে থামে বাজারের মোড়ে। সবার সামনে বাইকটি থেকে একজন লেদার জ্যাকেট পরা মেয়ে নামে। সে তার হেলমেটটা খুলে বাইকের ওপর রাখে। মেয়েটার নাম নিশি। নিশি ধীর পায়ে জাহিদের দিকে এগিয়ে আসে। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং একটা হাসি লেগে আছে। জাহিদ, এই এলাকায় তোর চাঁদাবাজি অনেক হয়েছে, এবার এখান থেকে ভাগ। জাহিদ নিশিকে দেখে একটু দম গেলেও পিস্তলটা নিশির দিকে তাক করে। নিশি, তুই এখানে নাক গলাতে আসবি না। তুই নিজের চরকায় তেল দে। নিশি এক পা এগিয়ে যায়। জাহিদের পিস্তলটা তার বুকের ওপর চেপে ধরা থাকলেও সে পরোয়া করে না। সে হঠাৎ জাহিদের হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে সেটা দিয়ে ওর কপাল বরাবর মেরে এক পাশে ছুঁড়ে মারে এবং জাহিদের কলার ধরে তাকে একটা ধাক্কা দেয়। শাকিল টাকিল দেখার সময় আমার নেই। আমি ভিপি নিশি, আমি ভার্সিটি স্টুডেন্ট লিডার। আমার ভার্সিটির এলাকায় এসে চাঁদাবাজি করবি আর আমি আঙুল চুষবো? তোদের এই পাতি মাস্তানি অন্য কোথাও গিয়ে দেখা। যা শালা, ভাগ। নিশির সাথে আসা বাকি ছেলেরা জাহিদের দলবলকে ঘিরে ধরে। জাহিদ বুঝতে পারে আজ এখানে টিকতে পারবে না। সে রাগে গড়গড় করতে করতে পিস্তলটা কুড়িয়ে নিয়ে বলে, তুই কাজটা ঠিক করিলি না নিশি। তোর খুব দুঃখ আছে কপালে। শাকিল ভাই এটা জানলে তোর খবর আছে। নিশি হেসে দেয়। সে জাহিদের দিকে তাকিয়ে বলে, তোর শাকিল ভাইকে বলিস নিশি ওকে ভালো করে চেনে। এখন বিদায় হ। জাহিদ আর তার সিটি গ্যাংয়ের লোকেরা দ্রুত গাড়িতে উঠে এলাকা ছাড়ে। চারপাশের মানুষজন দীর্ঘশ্বাস ফেলে আবার কাজে ফেরে। নিশি এবার শিহাবের দিকে তাকায়। শিহাব তখন ড্রেন থেকে তার সুতো আর সুইগুলো তোলার চেষ্টা করছে। তার গালটা লাল হয়ে ফুলে আছে। নিশি নিজে নিচু হয়ে শিহাবের গড়ে যাওয়া জুতোগুলো কুড়িয়ে এনে টুলের ওপর রাখে। শিহাবকে দেখে নিশির মনে মায়া কাজ করে। ছেলেটা দেখতে বেশ শান্ত আর ইনোসেন্ট। এত বড় হয়েছে অথচ দুইটা ঘুষি দিতে পারো না? এরকম মার খেয়ে পড়ে আছো কেন? শিহাব নিশির দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে, কিন্তু ব্যথায় মুখ কুঁচকে যায়। সে তার ছেঁড়া জামাটা ঠিক করে বলে, আমি মারামারি খুব ভয় পাই আপু। আমি সাধারণ মানুষ, এসব ঝামেলা নিতে পারি না, কিন্তু ওরা আপনাকে বিপদে ফেলতে পারে। ওরা খুব খারাপ লোক। নিশি মুচকি হাসে। সে শিহাবের কাঁধে একটা হাত রেখে বলে, আমার চিন্তা তোমাকে করতে হবে না। এই শহরটা এখন আমাদের মতো স্টুডেন্টদের দখলে। কোনো পাতি মাস্তান এখানে টিকবে না। তুমি কাজ করো, দেখি তোমার ওখানে কেমন কাস্টমার আসে না। নিশি চলে যায় সেখান থেকে। যে মানুষজন এতক্ষণ শিহাবের দিকে ফিরেও তাকায়নি, তারা সবাই একে একে শিহাবের কাছে আসতে শুরু করে। কেউ জুতো সেলাই করবে, কেউ কালি করবে। সে দ্রুত হাতে কাজ শুরু করে। তার মুখে এখন একটা তৃপ্তির হাসি। কালকের কথা সে জানে না, কিন্তু আজকের দিনটা সে লড়াই করে পার করে দিতেছে। শিহাব এক মনে সুই দিয়ে সুতো সেলাই করছে আর মনে মনে ভাবছে নিশি নামের মেয়েটার কথা। এই শহরে এখনো তাহলে ভালো মানুষ আছে। পানি খেয়ে সে আবার কাজে মন দেয়। আজ সে অনেক টাকা রোজগার করবে এবং বাবার জন্য ভালো ওষুধ নিয়ে বাসায় ফিরবে। দিনটা খারাপভাবে শুরু হলেও শেষটা বেশ ভালোই হবে শিহাবের জন্য। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে শিহাব একটা লম্বা শ্বাস নেয়। আজও শরীরটা খুব একটা ভালো নেই। কালকের ধকল এখনো শরীরে লেগে আছে। ওর পরনে একটা পুরনো সস্তা সুতির শার্ট, যেটা ধোয়ার কারণে রং চটে ফ্যাকাশে হয়ে গেছে। গায়ে সাধারণ একটা চটি জুতো, আর চুলগুলো এদিক ওদিক থেকে কপালে ঝুলে আছে। কাঁধে একটা পুরনো ব্যাগ নিয়ে সে যখন ক্যাম্পাসের ভেতর পা দেয়, তখন চারপাশ দেখে ওর নিজেকে খুব বেমানান মনে হয়। ও তো আর 10টা ছেলের মতো দামি পারফিউম মেখে বা দামি বাইকে চড়ে আসে না। ও আসে বাসে ঝুলে, পকেটে মাত্র কয়েকটা টাকা নিয়ে। শিহাব যখন মেইন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় রাকিব আর তার দলবল। রাকিব হলো এই ভার্সিটির ক্রাশ, মাফিয়া ডন শাকিলের ছোট ভাই। ওর পরনে দামি ব্র্যান্ডের টি শার্ট আর চোখে দামি সানগ্লাস। ওকে দেখলেই ক্যাম্পাসের সাধারণ ছাত্ররা রাস্তা ছেড়ে দেয়।
রাকিব শিহাবের সামনে এসে পথ আটকে দাঁড়ায় এবং ওর আগা গোড়া দেখে একটা হাসি দিয়ে বলে, ওই তুই না মুচি, তোকে না কদিন আগে দেখলাম মুচিগিরি করছিস। তোর বাবাও তো দোকান চলায়, তার মানে তুই মুচির পোলা। আজকে তো দেখি খুব ফিটফাট হয়ে আইসিস। কিরে, কালকে তো শুনলাম বাজারের মোড়ে নিশিয়াপুর আঁচল ধরে বেঁচে গেছিস। রাকিবের কথা শুনে ওর সাথে থাকা বাকি ছেলেরা হাসতে শুরু করে। শিহাব মাথা নিচু করে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। ও চায় না কোনো ঝামেলা হোক। আমাকে যেতে দাও ভাই, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। শিহাবের কথা শুনে রাকিবের জেদ যেন আরো বেড়ে যায়। সে শিহাবের কাঁধের ব্যাগটা টেনে ধরে ওকে পেছনে সরিয়ে দেয়। আরে শালা মুচির ছেলে, আবার পড়াশোনা করে কি হবে? বাপের মতো জুতো সেলাই করবি, বড় জোর পালিশ করবি, ভার্সিটিতে এসে জায়গা নষ্ট করছিস কেন? তোর গা থেকে তো গলির গন্ধ আসছে। দয়া করে ওসব বলবেন না, আমি এখানে পড়ার জন্য আসছি। শিহাবের কথা শুনে রাকিবের ইশারায় তার এক বন্ধু পকেট থেকে একটা ডিম বের করে। কিছু বুঝে ওঠার আগেই ডিমটা জোরে শিহাবের বুকে এসে লাগে। কাঁচা ডিমের কুসুম আর সাদা অংশ ওর পুরনো শার্টটা একদম নষ্ট করে দেয়। একটা উৎকট গন্ধ নাকে লাগে ওর। এই নে তোর সকালের নাস্তা, এবার যা ক্লাসে গিয়ে এই অবস্থায় বস, দেখি তোকে কোনো স্যার আজকে আদর করে বুকে টেনে নেয়। রাকিবরা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। শিহাবের চোখে পানি আসার উপক্রম হয়, কিন্তু সে নিজেকে সামলালো। শার্টের ময়লাটা হাত দিয়ে মোছার চেষ্টা করে, কিন্তু তাতে দাগটা আরও ছড়িয়ে যায়। ওভাবেই সে মাথা নিচু করে ক্লাসরুমের দিকে হাঁটা দিল। ক্লাসে ঢোকার সময় দেখে সামনের দিকে নিশি বসে আছে। শিহাব যখন ঢোকে তখন পুরো ক্লাসের সবার নজর ওর দিকে যায়। ওর শার্টের অবস্থার দুর্গন্ধ পেয়ে সবাই নাকে রুমাল দেয়। তাছাড়া তাকে সবাই চিনে ফেলেছে যে সে কদিন ধরে তার বাবার মুচির দোকানে মুচিগিরি করে বেরিয়েছে। নিশি একবার শিহাবের দিকে তাকায়, ওর চোখে মায়া আর বিরক্তি দুটোই দেখা গেছে। শিহাব কোনো কথা না বলে একদম পিছনের বেঞ্চে গিয়ে বসে। ও জানে ওই সমাজের চোখে কেবল একজন মুচির ছেলে। কিছুক্ষণ পর ক্লাসে ঢোকেন প্রফেসর জামান। তিনি খুব কড়া মেজাজের মানুষ। ক্লাসে ঢুকে তিনি নাকের সামনে রুমাল ধরে। ক্লাসে কিসের একটা বিশ্রী গন্ধ আসছে, কি এরকম নোংরা হয়ে ক্লাসে ঢুকেছে? সবাই একযোগে শিহাবের দিকে আঙুল তোলে। শিহাব উঠে দাঁড়ায়, ওর মাথা নিচু হয়ে থাকে। স্যার, আসলে পথে একটু দুর্ঘটনা ঘটেছিল। এই ক্লাসের একটা ডেকোরাম আছে, তুমি কি মনে করো এটা তোমার বাড়ি? এরকম নোংরা অবস্থায় ক্লাসে আসার সাহস হয় কি করে? স্যার, ওর বাবা মুচি, সেও মুচি। এমন ছেলে আমাদের ক্লাসে পড়লে মান সম্মান কমে যাবে, তাই তো এমন অবস্থা। ওই মুচির ছেলে, মুচি পড়াশোনা করতে আসছো নাকি জুতা সেলাই করতে আসছো? শিহাবের বুকটা ফেটে যায় অপমানে। সে কিছু বলতে চায়, কিন্তু স্যার তাকে সুযোগ দেয় না। স্যার এরপর বোর্ডে একটা কঠিন প্রশ্ন লেখে এবং পুরো ক্লাসের দিকে তাকায়। কেউ কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? শিহাব হাত তোলে। সে এই বিষয়টা খুব ভালো করে পড়েছে। সে চায় প্রমাণ করতে যে সে মেধার জোরে এখানে এসেছে। স্যার, আমি বলতে পারবো। নিশি, তুমি বলো। ওর মতো ময়লা ছেলের কথা শোনার সময় আমার নেই। নিশি দাঁড়িয়ে উত্তর দেয়। শিহাবের আর সেখানে বসে থাকতে ইচ্ছে করে না। স্যারের অবজ্ঞা আর অন্যদের থেকে বারবার মুচির ছেলে ডাক শুনে ওর সহ্য ক্ষমতা ছাড়িয়ে যায়। সে ব্যাগটা গুছিয়ে নিঃশব্দে ক্লাস থেকে বেরিয়ে আসে। সে এসে বসে ভার্সিটির শহীদ মিনারের সিঁড়িতে। চারপাশটা বেশ ফাঁকা। গাছ থেকে ঝরা পাতাগুলো ওর পায়ের কাছে এসে জমা হচ্ছে। শিহাবের মনে পড়ে ওর অসুস্থ বাবার কথা। বাবা কত কষ্ট করে ওকে পড়াচ্ছে যাতে ওকে জুতোর কালি মাখতে না হয়, অথচ এই পৃথিবীটা ওকে বারবার সেই জুতোর কালির কথা মনে করিয়ে দেয়। ঠিক সেই সময় ক্যাম্পাসে একটা শব্দ শোনা যায়। শিহাব তাকিয়ে দেখে জাহিদ তার গ্যাংয়ের লোকেরা কয়েকজন বহিরাগত মাস্তান নিয়ে ক্যাম্পাসে ঢুকেছে। সবার আগে আছে জাহিদ, যে হলো এই এলাকার বড় মাফিয়া শাকিলের ডান হাত। ওরা টেনে হিসড়ে এক স্যারকে মাঠের মাঝখানে নিয়ে আসে। ওই স্যার গতকাল শাকিলের দলের একজনকে চড় মেরেছিল, কারণ সে একটা মেয়েকে খুব বাজেভাবে উত্ত্যক্ত করেছিল। জাহিদ স্যারের কলার চেপে ধরে সবার সামনে ছাত্রছাত্রীরা জড়ো হয়। জাহিদ তার হাতে থাকা বেসবল স্টিকটা ঘোরাতে থাকে। এই বুড়ো,
তোর সাহস অনেক বেড়ে গেছে না? আমার ছেলেদের গায়ে হাত তোলা সাহস পাস কোত্থেকে? ওরা মেয়েটির সাথে খুব অশালীন আচরণ করেছিল। একজন শিক্ষক হিসেবে আমি এটা সহ্য করতে পারি না। জাহিদ জোরে হেসে ওঠে, তারপর স্যারের চশমাটা টেনে নিয়ে মাটিতে আছাড় মারে। শিক্ষকগিরি ক্লাসে দেখাবি, বাইরে আমি যা বলবো সেটাই আইন। আজকে তোকে সবার সামনে কান ধরে উঠবস করাবো, দেখি তোর ছাত্রীরা তোকে কেমন বাঁচাতে আসে। শিহাব দূর থেকে দৃশ্যটা দেখে শিউরে ওঠে। সে দেখে ক্লাসের ছাত্ররা যারা ওকে অপমান করতে ওস্তাদ, তারা সবাই ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। কেউ এগিয়ে আসার সাহস পায় না, এমনকি নিশি কেউ দেখা যায় না আশেপাশে। জাহিদ তখন স্যারকে একটা লাথি মেরে মাটিতে ফেলে দেয়। কি হলো? কেউ আসবে না এই বুড়োকে বাঁচাতে? এ ভার্সিটির কি কোনো বাপ নেই? শিহাবের উঠে দাঁড়ায়। সে মুচির ছেলে হতে পারে, কিন্তু অন্যায় সহ্য করার মতো মানুষ সে নয়। ওর বুকের ভেতরে এক ধরনের জেদ কাজ করে। কালকে যে নিশি ওকে বাঁচিয়েছিল, আজ কি তার উপর ভরসা করে বসে থাকবে, নাকি নিজের অধিকার নিজেই ছিনিয়ে নেবে? শিহাব ধীর পায়ে সেই জটলার দিকে এগিয়ে যেতে থাকে। ওর ছেঁড়া আর ডিম মাখা শার্টটা বাতাসে উঠছে। হাতে কোনো অস্ত্র নেই, শুধু আছে এক বুক সাহস। সে জানে আজ প্রতিবাদ না করলে এই শিক্ষকের অপমান পুরো ছাত্র সমাজের অপমান হবে। জাহিদ শিহাবকে এগিয়ে আসতে দেখে হো হো করে হেসে ওঠে। আরে, এটা তো সেই জুতোর পালিশওয়ালা। তুই কি এখানেও কালি করতে আসছিস নাকি রে? স্যারকে ছেড়ে দিন, উনি আপনাদের শিক্ষক না হলেও বড়দের সম্মান করতে শিখুন। জাহিদ ব্রু কুঁচকে শিহাবের দিকে তাকায়। সে মিজানের দিকে ইশারা করে। মিজান, এই মাদারচোদকে একদম পিষে ফেলতো, এর সাহস দেখি আকাশ ছোঁয়া। মিজানেরা শিহাবের কাছে যায়, আবার মারতে শুরু করে। এমন সময় একটা গাড়ি আসে, তারপর নিশিও আসে সেখানে। নিশি তার বাইক নিয়ে মাঠে আসে। নিশির পেছনে 10টা বাইক। নিশি বাইক থেকে নেমে হেলমেটটা একপাশে ছুঁড়ে মারে। তার চোখে মুখে রাগের প্রতিচ্ছবি। জাহিদ তখনও মাটিতে পড়ে থাকা শিহাবের কলার ধরে তাকে বিশ্রীভাবে গালি দিচ্ছে। নিশি এক মুহূর্ত দেরি করে না, সে দৌড়ে গিয়ে জাহিদের পাঁজরে জোরে একটা লাথি মারে। জাহিদ ছিটকে গিয়ে কয়েক হাত দূরে থাকা ঘাসের ওপর আছাড় মারে। জাহিদ, তোকে আগে একবার ওয়ার্নিং দিয়েছি না? এই ক্যাম্পাসের মাটিতে যদি দ্বিতীয়বার তোর এই পা পড়ে, তবে সেই পা আস্ত থাকবে না। আছাড় খায়। জাহিদ যন্ত্রণায় কোকাতে কোকাতে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। তার হাতে থাকা বেসবল স্টিকটা সে নিশির দিকে তাক করে। নিশি, তুই মাঝখানে আসবি না। এই বুড়ো আমাদের ছেলেদের মারছে, আজ একে আমি মেরেই ফেলবো। আর ওই শালা মুচির ছেলেকেও মারবো। নিশি এক চুলও নড়ে না। সে তার কোমরের বেল্ট থেকে একটা ছোট ফোল্ডিং নাইফ বের করে জাহিদের চোখের সামনে ধরে। নিশির সাথে থাকা ওর বাহিনীর জাহিদের বাকি ছেলেদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। স্ট্যাম্প আর হকি স্টিকের আঘাতে জাহিদের লোকেদের পিঠের ছাল ওঠার উপক্রম হয়। মিজানও পড়ে আছে নিচে। জাহিদ উঠে দাঁড়ায়। মিজানকে ইশারা দিয়ে দ্রুত নিজের গাড়িতে উঠে এলাকা ছাড়ে। মাঠটা একটু শান্ত হলে নিশি প্রথমে স্যারকে মাটি থেকে টেনে তোলে। স্যারের পাঞ্জাবিতে ময়লা গেছে, চশমাটা একপাশে পড়ে আছে। নিশি নিজে স্যারের ময়লা ঝেড়ে দেয়। স্যার, আপনি ঠিক আছেন তো? আমাদের ক্ষমা করবেন, আমরা থাকতে আপনার উপর ওর হাত তোলার সাহস দেখায়। স্যার মাথা নেড়ে সম্মতি দেয়। তার চোখে তখনও আতঙ্কের ছাপ। এরপর নিশির নজর যায় একপাশে পড়ে থাকা শিহাবের দিকে। শিহাবকে অনেক মারছে ওরা। তার রক্ত মাখা ছেঁড়া আর ডিম মাখা শার্টটা হাত দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছে। তার গালটা চড়ের চোটে লাল হয়ে ফুলে আছে। ঠোঁটের কোণ দিয়ে অল্প রক্ত ঝরছে। নিশি শিহাবের সামনে গিয়ে দাঁড়ায়। আপনি কি আসলে পাগল শিহাব? পুরো ভার্সিটির এত হাজার হাজার ছাত্র দাঁড়িয়ে তামাশা দেখলো, কেউ টু শব্দও করলো না, আর তুমি সাধারণ একটা ছেলে হয়ে ওদের সামনে মারতে আসলে কেন? ওরা তোমাকে প্রাণে মেরে ফেলতো আজ। শিহাব মাথা নিচু করে ব্যাগটা শক্ত করে ধরে। সে কিছুক্ষণ চুপ থেকে নিশির চোখের দিকে তাকালো। তার চোখে কোনো অনুশোচনা নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। আমি কোনো অন্যায় দেখতে পারি না আপু। আমার বাবা খুব সামান্য কাজ করে, কিন্তু তিনি আমাকে একটা কথা সবসময় বলে, মানুষ হয়ে জন্মালে যদি অন্যায়ের প্রতিবাদ করতে না পারি, তবে সেই জীবনের কোনো দাম নেই। আমি মুচির ছেলে হতে পারি, কিন্তু আমার আত্মাটা তো আর মুচি নয়। অন্যায় হচ্ছিল,
তাই দাঁড়িয়েছি। শিহাব আর এক মুহূর্ত দেরি করে না, সে নিশির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধীর পায়ে গেটের দিকে হাঁটা দেয়। নিশি অপলক দৃষ্টিতে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। নিশির সাথে থাকা বাকি ছেলেরা হাসাহাসি শুরু করে শিহাবের শার্টের গন্ধ নিয়ে, কিন্তু নিশি একটা কঠিন ধমক দেয় সবাইকে। হাসবি না, তোদের এই দামি সেন্টের চেয়ে ওর ঘামের গন্ধ অনেক বেশি পবিত্র। তোরা সবাই তো কাপুরুষের মতো তাকিয়েছিলি, ও একাই ওদের সামনে দাঁড়িয়েছিল। শহরের এক সুরক্ষিত ডেরায় তখন অন্যরকম এক উত্তেজনা বিরাজ করছে। এক বিশাল ড্রয়িং রুমে বসে আছে দেশের বড় বড় লোকেরা। গোল টেবিলের একদিকে অর্থমন্ত্রী নাহিদ হাসান, অন্যদিকে পুলিশ সুপার কাশেম, ডিসি এবং স্থানীয় এমপি। শাকিল টেবিলের এক কোনায় বসে মদের গ্লাসে বরফ কুচি দিচ্ছে। নাহিদ হাসান হঠাৎ টেবিলের ওপর রাখা কাচের গ্লাসটা জোরে আছাড় মেরে বলে, কোন শহরের বাচ্চা এই খবর বাইরে দিয়েছে? আমি কোটি কোটি টাকার অবৈধ মাল বন্দর থেকে সরিয়েছি, সেটা র্যাব জানলো কি করে? তারা সরাসরি অ্যাটাক করেছে। এটা আমাদের ভিতরে কেউ করেছে। শাকিল তখন তার শরীরের নীল হয়ে যাওয়া দাগগুলোতে হাত দেয়। র্যাবের রিমান্ডের অত্যাচার সে ভুলতে পারছে না। সে দাঁত জোরে একটা শ্বাস নিয়ে বলে, হ্যাঁ স্যার, র্যাবেরা আমাকে কুত্তার মতো পিটিয়েছে, এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দেয়নি। আমার ঘরের খবর কে ফাঁস করেছে ওইটা যদি একবার জানতে পারি, ওরে আমি পিস পিস করে ডেইনে ভাসিয়ে দেবো, নয়তো জ্যান্ত কবর দেবো সে হারামিটাকে। পুলিশ সুপার কাশেম তখন তার শার্টের ওপরের দিকে বোতামটা ঠিক করছে। সে একটা দামি সিগারেট ধরিয়ে একগাল ধোঁয়া ছাড়লেও তার চোখ দুটো অস্থির। সে বারবার কলারের ভেতর আঙুল ঢুকিয়ে ঘাম মুছছে, তারপর বলে, 20 কোটি টাকা আমাদের জলে গেছে, 1 সেকেন্ডে সব ধুলোয় মিশে গেছে। আমি সব জায়গায় গোয়েন্দা লাগিয়েছি, খুঁজে বের করার চেষ্টা করেছি কে সেই বিশ্বাসঘাতক, কে আমাদের সব গোপন ডিলগুলো ফাঁস করছে। বাকি মন্ত্রী আর এমপিরা নানাভাবে গালিগালাজ শুরু করে। তারা একে অপরের সন্দেহ করে, অকথ্য ভাষায় একে অন্যকে দোষারোপ করতে থাকে। কক্ষের পরিবেশটা ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে। কাশিমের অস্থিরতা শাকিলের নজরে বারবার পড়ছে। শাকিল লক্ষ্য করে কাশিম কথা বলার সময় বারবার তার শার্টের বোতামের সাথে অদ্ভুত একটা কায়দায় আঙুল নাড়াচাড়া করে। শাকিল হঠাৎ নিচের জায়গা থেকে উঠে দাঁড়ায়। সে ধীর পায়ে টেবিলের ওপাশে থাকা একটা মদের বোতল হাতে নেয়। বোতলের সিপিটা দাঁত দিয়ে কামড়ে খুলে সে সরাসরি গলায় ঢালতে থাকে। তারপর সে ধীর পায়ে হাঁটতে হাঁটতে কাশিমের চেয়ারে ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। কাশিম তখনও বোতাম ঠিক করতে ব্যস্ত। এই গল্পটি লেখক আবির হাসান নিলয়ের লেখা, মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। স্যার, আপনি খুব অস্থির হয়ে আছেন, অনেক টেনশন করছেন দেশের অবস্থা নিয়ে। এক চুমুক ডিং খাবেন নাকি? মনটা একটু ফ্রেশ হবে। কাশিম যখনই হাত বাড়িয়ে গ্লাসটা নিতে যায়, অমনি শাকিল যেন হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে কাশিমের ওপর। সে মদের ভারী বোতলটা কাশিমের টেকো মাথায় জোরে আঘাত করে। বোতলটা ভাঙা কাচের টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ে। কাশিম যন্ত্রণায় চিৎকার দিয়ে চেয়ার থেকে মেঝেতে পড়ে যায়। শাকিল থামে না। সে ভাঙা বোতলের ধারালো অংশ নিয়ে কাশিমের গলার ঠিক মাঝখানে জোরে গেঁথে দিল। রক্তের গরম স্রোত ফিনকি দিয়ে ছিটকে এসে লাগে শাকিলের চোখে আর গালে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। টেবিলের চারপাশে বসা মন্ত্রী আর এমপিরা ভয়ে শিউরে উঠে চেয়ার ছেড়ে পেছনের দিকে সরে গেল। নাহিদ হাসান থতমত খেয়ে চিল্লিয়ে ওঠে, শাকিল, তুমি কি পাগল হয়ে গেলে? এ কি করলে তুমি? কাসেম তো আমাদের নিজেদের লোক ছিল। শাকিল কোনো কথা বলে না। সে হাঁপাতে হাঁপাতে কাশিমের নিথর দেহের ওপর ঝুঁকে পড়ে। সে কাশিমের রক্ত মাখা শার্টের কলারটা 2 হাত দিয়ে ছিঁড়ে ফেলে। ছেঁড়া কলারের আড়ালে দেখা যায় একটা অতি ক্ষুদ্র আধুনিক স্পাই ক্যামেরা আর একটি ছোট্ট অডিও ট্রান্সমিটার, যা এখনো চালু আছে। শাকিল ওটা ছিঁড়ে হাতে নিয়ে সবার সামনে তুলে ধরে বলে, এই মাদারচোদ, আমাদের প্রতিটি গোপন কথা, প্রতিটি ডিল সে সরাসরি র্যাবের হেডকোয়ার্টারে ব্রডকাস্ট করছিল। এই হারামি আমাদের কেউ ছিল না, সে ছিল র্যাবের একজন আন্ডারকভার এজেন্ট। এই ক্যামেরা দিয়ে সে সব ভিডিও করছিল, আর সে আমাদের 30 কোটি। পুরো ঘরে কবরের মতো নিস্তব্ধতা নেমে আসে।
সবাই স্তব্ধ হয়ে সেই ছোট যন্ত্রটার দিকে তাকিয়ে থাকে। শাকিল যন্ত্রটা পায়ের নিচে রেখে পিষে ফেলে এবং কাশেমের লাশের ওপর একদলা থুতু ফেলে দিল। তার মুখ দিয়ে জঘন্য সব গালি বের হতে থাকে। আমি তখনই সন্দেহ করেছিলাম, শালা বারবার বোতাম নিয়ে খেলছিল। আজ থেকে কেউই নিরাপদ না। যে বিশ্বাসঘাতকতা করবে তার অবস্থা এই কাশেমের মতোই হবে। রক্তমাখা মুখে শাকিল যখন ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়ায় তখন তাকে মনে হয় সাক্ষাৎ শয়তান। কক্ষের ভেতরের মদের গন্ধ আর রক্তের উৎকট গন্ধ মিশে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করে। ভার্সিটিতে প্রবেশ করলো শিহাব। আজকে ওর গায়ে নতুন শার্ট, তবে সেটা খুব যে বেশি দামের তা নয়। সে নিজের মতো করে হাঁটছে। শিহাব যখন মাথা নিচু করে নিজের ক্লাসের দিকে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই তিন দিক থেকে ওকে ঘিরে ধরে রাকিব, নয়ন আর সুমন। রাকিবের হাতে একটা দামি চেন, সে ওটা আঙ্গুলে ঘোরাচ্ছে। নয়ন আর সুমনের মুখে হাসি। ওই মুচির ছেলে দাঁড়া, আমাদের দিকে তাকালি না কেন? শিহাব দাঁড়িয়ে পড়ে। ওর বুকের ভেতরটা ধক করে ওঠে। সে জানে এরা সহজে ওকে ছাড়বে না। নয়ন এগিয়ে এসে শিহাবের কপালে একটা টোকা দেয়। কি রে, কালকে তো হিরো সেজেছিলি, আজকে কি অবস্থা? আচ্ছা, তোরা পরিবারগত মুচিগিরি করে বেড়াস মানে? আগে কি তোর দাদু মুচি ছিল? তোর বাবা তো মুচি হয়েছে, তাই না? প্লিজ আমাকে যেতে দাও, আমার ক্লাস আছে। সুমন হাসি দিয়ে শিহাবের ব্যাগটা টেনে মাটিতে ফেলে দেয়। ব্যাগের ভেতর থেকে কয়েকটা খাতা আর কলম বেরিয়ে পড়ে। ক্লাস করবি? মুচির ছেলে পড়াশোনা করে জজ ব্যারিস্টার হবে নাকি? তুইও তোর বাবার মতো মুচি হবি, বুঝেছিস? শোন, তোকে আজ একটা কাজ করতে হবে। যদি করতে পারিস তবে তোকে ক্লাসে যেতে দেবো। শিহাব নিরুপায় হয়ে ওদের দিকে তাকায়। রাকিব এগিয়ে এসে শিহাবের কানের কাছে মুখ নিয়ে একটা হাসি দিয়ে বলে, আমাদের ভিপি নিশি আপু তো তোকে খুব আদর করে দেখলাম, তোর জন্য লড়তে আসে। তোকে আজ নিশি আপু প্রপোজ করতে হবে। আর শুধু প্রপোজ না, সবার সামনে ওর গালে একটা চুমু দিতে হবে। যদি না পারিস তবে কাল থেকে তোর বাপের দোকানে বসে জুতো সেলাই করবি। তোকে ভার্সিটিতে ঢুকতে দেব না, বুঝেছিস? মানে ভার্সিটি তোর পা রাখা আমি বন্ধ করে দিব। শিহাবের শরীর রাগে কাঁপতে থাকে। নিশি ওর জন্য যা করেছে তার বিনিময়ে তাকে এভাবে অপমান করা সে মাথা নেড়ে মানা করার চেষ্টা করে। না, এটা আমি পারবো না। উনি আমার ক্লাসমেট হলেও যোগ্যতার দিক দিয়ে সিনিয়র। উনি অনেক ভালো মানুষ। নয়ন শিহাবের গালটা জোরে একটা চড় মারে। রাকিব তল পেটে ঘুষি মারে। শিহাব উ উ করে উঠল। নয়ন বলে, পারবি না মানে কি? আমরা যা বলবো সেটাই হবে, চল আমাদের সাথে। ওরা শিহাবকে টেনে হিস্ট্রে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে নিয়ে আসে। সেখানে নিশি তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। চারিদিকে প্রচুর ছাত্রছাত্রী। রাকিব সবাইকে ইশারা দেয় গোল হয়ে দাঁড়াতে। শিহাবকে ধাক্কা দিয়ে নিশির টেবিলের সামনে ফেলে দেওয়া হয়। নিশি আড্ডা থেকে চোখ তুলে অবাক হয়ে তাকায়। শিহাবের চেহারা দেখে রাকিবদের বলে, আবার তোরা ওকে বিরক্ত করছিস? তোদের না বলেছি ভার্সিটিতে কোনো র্যাক চলবে না? শাকিলের ভাই বলে বারবার পার পাচ্ছিস। বিষয়টা এমন না, চেয়ারম্যান স্যারের বারণ আছে বলে তোকে কিছু বলি না। আরে শোনো নিশি আপু, আজ এই মুচির ছেলে তোমাকে কিছু বলবে। ও বলে ও আপনাকে খুব ভালোবাসে। ও আপনাকে আজ সবার সামনে প্রপোজ করবে। আমাদের বলেছে ব্যবস্থা করে দিতে। পুরো ক্যাটেরিয়া নিস্তব্ধ হয়ে যায়। নিশির মুখটা অপমানে লাল হয়ে ওঠে। সে শিহাবের দিকে তাকিয়ে কিছু বলতে চায়, কিন্তু শিহাব তখন শান্তভাবে উঠে দাঁড়ায়। ওর চোখের পানি মুছে ফেলে। সে নিশির চোখের দিকে তাকায়। শিহাবের ভেতরে তখন এক অদ্ভুত পরিবর্তন ঘটে। সে জানে যদি আজ সে কিছু করে তবে নিশির অপমান হবে, কিন্তু সে যদি সুন্দরভাবে কিছু বলে তবে এই ছেলেগুলোর মুখ বন্ধ হবে। শিহাব হঠাৎ ক্যাফেটেরিয়ার একপাশে রাখা একটা গোলাপ ফুল হাতে নেয়, যা সম্ভবত কেউ ফেলে দিয়েছিল। সে নিশির সামনে হাঁটু গেড়ে বসে। ওর এই ভঙ্গি দেখে রাকিবরা হাসাহাসি শুরু করে, কিন্তু শিহাবের মুখ থেকে যখন কথা বের হয় তখন সেই হাসাহাসি থেমে যায়। নিশি, এই শহরের ধুলোবালি আর জুতোর কালির মাঝে বড় হওয়া আমার মতো একটা ছেলের কাছে আকাশ দেখার অধিকার নেই, কিন্তু আপনি সেই আকাশ যে কোনো জাতপাত বা ভেদাভেদ না করে আমার মতো একজনের ওপর ছায়া দিয়েছে। এই পৃথিবীতে সবাই যখন আমাকে মুচির ছেলে বলে ঘৃণা করে, আপনি তখন আমার আত্মসম্মান বাঁচিয়েছেন।
নিশি চুপ হয়ে বসে আছে। সে কল্পনাও করেনি এই সাধারণ ছেলেটা এত সুন্দর করে কথা বলতে পারে। শিহাব থামে না। আমি জানি আমার যোগ্যতা নেই আপনার পাশে দাঁড়ানোর, কিন্তু আজ এই সবার সামনে আমি বলতে চাই, ভালোবাসা মানে শুধু শরীর নয়, ভালোবাসা মানে সম্মান। আপনি আমার কাছে সেই সম্মানের অন্য নাম। যদি অনুমতি দেন তবে এই ফুলটা গ্রহণ করুন। আমি আপনাকে কোনো অপমান করতে আসিনি, বরং এই অসভ্যগুলোর মাঝখানে আপনাকে শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাই। নিশি অবাক হয়ে লক্ষ্য করে শিহাবের প্রপোজ করার ঢংটা এতটাই রোমান্টিক আর মার্জিত যে বড় কোনো কবিও হয়তো এভাবে পারত না। শিহাব এরপর নিশির দিকে হাত বাড়িয়ে দেয়। রাকিব চিল্লিয়ে বলে, চুমু দে শিহাব। শিহাব শান্ত চোখে নিশির দিকে তাকায়। সে মাথা নত করে নিশির হাতের ওপর নিজের কপালটা ঠেকায়। সে গালে চুমু দেয় না, বরং ভালোবাসার প্রতি যে শ্রদ্ধা আর আবেগ থাকে সেই সম্মানে নিশির হাতে একটা স্পর্শ দেয়। আমার ভালোবাসা আপনার প্রতি সম্মানের, শরীরবৃত্তীয় কোনো কামনার নয়। কথাটা বলে শিহাব উঠে দাঁড়ায়। পুরো ক্যাফেটেরিয়া তখন নিস্তব্ধ হয়ে গেছে। নিশিও স্তব্ধ হয়ে আছে। সে অনেক প্রপোজ পেয়েছে তার জীবনে, অনেক দামি উপহার পেয়েছে, কিন্তু এই মুচির ছেলের দেয়া সামান্য একটা শুকনো গোলাপ আর গভীর প্রপোজাল তার হৃদয়ে এক অন্য রকম কম্পন তৈরি করে। নিশি দেখে শিহাবের চোখে এক স্বচ্ছ পবিত্রতা। নিশি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে শিহাবের হাত থেকে ফুলটা নেয়। তার চোখে তখন পানি টলমল করছে। সে রাকিবের দিকে তাকিয়ে থাকে। সবাই চলে যায়। অন্ধকার ঘরটা এখন ভারী হয়ে আছে রক্তের উৎকট গন্ধে আর সিগারেটের ধোঁয়ায়। ঘরের এক কোণায় বড় কাঠের টেবিলের ওপর নিথর হয়ে পড়ে আছে পুলিশ সুপার কাশেমের লাশ। মাথাটা টেবিলের ওপর ঝুলে আছে আর নিচ দিয়ে রক্তের একটা সরু ধারা মেঝেতে চুইয়ে চুইয়ে পড়ছে। মন্ত্রী আর এমপিরা মিটিং শেষ করে চলে গেছে অনেক আগে। ঘরের মাঝখানে একটা দামি সোফায় গা এলিয়ে বসে আছে শাকিল। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের ভয়ঙ্কর প্রশান্তি দেখা যায়। সে ধীরে আঙ্গুলের ফাঁকে ধরা দামি সিগারেট থেকে ধোঁয়া ছাড়ছে। এমন সময় ঘরের দরজা ঠেলে ভেতরে ঢোকে জাহিদ, মিজান, সাইফুল আর রতন। ওদের অবস্থা করুণ। কারো শার্ট ভেজা, কারো শার্ট ছেঁড়া, কারো কপাল ফেটে রক্ত বের হচ্ছে, আর কারোর হাতে ব্যান্ডেজ। শাকিল ওদের দিকে একবার আর চোখে তাকায়, কিন্তু কোনো কথা বলে না। ঘরের ভেতরে লাশের অবস্থা দেখে জাহিদদের বুকের ভেতরটা কেঁপে ওঠে। ওরা নিজেদের গলার পানি গিলে শাকিলের সামনে গিয়ে দাঁড়ায়। কয়েক মিনিট কোনো শব্দ নেই, শুধু সিলিং ফ্যানের গড়গড় শব্দ আর শাকিলের সিগারেটের ধোঁয়া ছাড়ার আওয়াজই শোনা যাচ্ছে। শাকিল হঠাৎ সোফা থেকে উঠে দাঁড়ায়। সে ধীর পায়ে গিয়ে টেবিলের ওপর রাখা মদের বোতলটা হাতে নেয়। গ্লাসে বরফ কুচি দিয়ে সে মদ ঢালতে শুরু করে। মদের ঝিরঝির শব্দটা এই নিস্তব্ধ ঘরে আরো ভয়ঙ্কর শোনায়। তারপর বলে, জাহিদ, মিজান, তোদের এই অবস্থা কেন? কে তোদের এই হাল করলো? জাহিদ মাথা নিচু করে নিজের ফাটা কপালে হাত দেয়। তার গলার স্বর কাঁপছে ভয়ে। ভা- ভা- ভাই, ভার্সিটির ওই ভিপি নিশি আমাদের ধান্দায় অনেক ঝামেলা করেছে। ও কালকে আমাদের লোকের ওপর অ্যাটাক করে, আজকেও ক্যাম্পাসে আমাদের ছেলেদের সামনেই মারছে। সে আবার আমাদের মারছে ভাই, কি করব ওটারে? সে কি জানেন আপনি? হ্যাঁ, নিশি মেয়েটা খুব ডেঞ্জারাস। ওর সাথে ভার্সিটি শয়ে শয়ে স্টুডেন্ট থাকে। ও থাকতে আমরা ক্যাম্পাসে কোনো কাজ করতে পারছি না। ও আমাদের ছেলেদের সবার সামনে বেয়াজ্জত করে। ভার্সিটিতে আমাদের বিজনেস বন্ধ হতে চলেছে। শাকিল মদের গ্লাসটা হাতে নিয়ে একটা চুমুক দেয়। তারপর সে হঠাৎ গ্লাসটা টেবিলের ওপর রাখে। গ্লাসের শব্দে জাহিদেরা চমকে ওঠে। শাকিল এক কদম এগিয়ে গিয়ে মিজানের গালে কষে একটা চড় মারে। চড়ের শব্দে পুরো ঘর যেন কেঁপে ওঠে। শালা কুত্তার বাচ্চারা, তোরা ছেলে হয়ে একটা মেয়ের কাছে মার খেয়ে আমার কাছে নালিশ করতে আসছিস? লজ্জা করে না তোদের? শাকিল এবার জাহিদের কলার চেপে ধরে ওকে নিজের মুখের কাছে টেনে আনে। ওর চোখে এখন আগুনের হলকা। তোদের কি হাতে চুরি পরে দিয়েছি? নাকফুল পরে ঘরের এক কোণে বসে থাকবে। আর তোদের ভার্সিটিতে যাওয়া দরকার কি? বলছি না ভাগ, নিজের এলাকায় রাজা। ক্যাম্পাসে তোদের রাজত্ব কোথায়? একটা মেয়ে তোদের নাকানি চুবানি খাওয়াচ্ছে, আর তোরা এখানে এসে কাঁদছিস। শাকিল জাহিদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে আবার সোফায় গিয়ে বসে আর মদের গ্লাসটা হাতে নেয়।
নিশাকে সরানোর ব্যবস্থা আমি করছি। ও কার মেয়ে, ওর পিছনে খুঁটি কত বড় সেটার খোঁজ লাগা আগে, ওর বাপের চোর কতটুকু সেটা জানতে হবে, তারপর দেখছি ওর ঝাল কিভাবে মেটাতে হয়। ওকে এমন শিক্ষা দেব যে 7 জন্মেও আমার নাম ভুলবে না। পরদিন সকালে ভার্সিটির ক্লাসরুমের সামনে সারিতে বসে আছে নিশি, কিন্তু তার মনটা আজ ক্লাসে নেই। সে বারবার ক্লাসের দরজার দিকে তাকাচ্ছে। শিহাব এখনো আসেনি। গতকালে সেই প্রপোজালের পর থেকে নিশির মনে এক অন্যরকম তোলপাড় শুরু হয়েছে। সে নিজের অজান্তেই শিহাবের জন্য অপেক্ষা করছে। ঠিক সেই সময় ভার্সিটির পেছনের দিকে শিহাবকে ঘিরে ধরেছে রাকিব, নয়ন আর সুমন। রাকিবের হাতে একটা লোহার রড। কিরে কালকের হিরো, আজ তো আর নিশি আপু নেই। প্রপোজ করার অনেক শখ তাই না? আজ তোর হাড়গোড় গুঁড়ো করে দিব। আমাকে কেন মারবা ভাই? আমি কি করেছি? কিছুই করিসনি, আমাদের ইচ্ছে হয়েছে তোকে মারবো, বুঝেছিস? রাকিবরা মিলে শিহাবকে নির্দয়ভাবে মারধর করতে শুরু করে। শিহাবের সাদা শার্টটা আবার ধুলোয় আর রক্তে মাখামাখি হয়ে যায়। যে কোনো প্রতিবাদ করে না, শুধু শরীরটা কুঁকড়ে নিয়ে মার সহ্য করে। মারতে মারতে যখন ওরা ক্লান্ত হয়ে যায় তখন ওকে ফেলে রেখে চলে যায়। ক্লাস তখন শুরু হয়ে গেছে। বায়োলজির প্রফেসর ডক্টর জামান ক্লাসে ঢুকে কিছু একটা কাঁকছে। নিশি অস্থির হয়ে বারবার ঘড়ি দেখছে। ঠিক তখনই দরজার কাছে একটা ছায়া এসে দাঁড়ায়। সবাই ফিরে তাকায়। শিহাব ল্যাংচাতে ক্লাসে ঢুকছে। ওর ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, কপালে একটা বড় ক্ষত। ক্লাসে সবাই ওকে দেখে হাসাহাসি শুরু করে। প্রফেসর জামান ব্রু কুচকে তাকায়। এই যে মিস্টার জুতো সেলাইকারী, আপনার কি ঘড়ি দেখার অভ্যাস নেই? ক্লাসে এটা প্রবেশ সময়। সরি স্যার, দেরি হয়ে গেছে। নোংরা একটা ছেলে, যাও একদম পেছনের বেঞ্চে গিয়ে বসো। তোমার চেহারা দেখলে আমার রুচি নষ্ট হয়ে পড়াশোনার। নিশি শিহাবের অবস্থা দেখে আসন ছেড়ে উঠতে চায়, কিন্তু স্যার তাকে নিষেধ করে। সে কষ্ট করে গিয়ে একদম পিছনের ভাঙা বেঞ্চটাতে বসে। শরীরের যন্ত্রণায় ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সে বসে থাকে বেঞ্চে মাথা রেখে। এবার একটা জটিল ডায়াগ্রাম আঁকে। তিনি পুরো ক্লাসের দিকে গম্ভীর চোখে তাকায়, তারপর প্রশ্ন করে, সবাই বোর্ডের দিকে মনোযোগ দাও। মনে করো একটি প্রাণীর শরীরে এমন একটি মিউটেশন হয়েছে যার ফলে কোষে থাকা মাইটোকন্ড্রিয়া আর কোনো এটিপি উৎপাদন করতে পারে না। কিন্তু এই প্রাণীর কোণে গ্লাইকোলাইসিস প্রকৃতি একদম স্বাভাবিকভাবে চলছে। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় প্রাণীটি কি দীর্ঘ সময় বেঁচে থাকতে পারবে? যদি না পারে তাহলে কি কোনো জৈবিক প্রতিক্রিয়া ধাপে ধাপে ভেঙে পড়বে এবং শুধুমাত্র গ্লাইকোলাইসিস কোষের শক্তি চাহিদা পূরণ করতে ব্যর্থ হবে? পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যায়। তুখোড় ছাত্ররাও একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। নিশিও কপালে হাত দিয়ে গভীরভাবে চিন্তা করছে। প্রশ্নটা যতটা সহজ মনে হচ্ছে, এর উত্তর ততটাই জটিল। বায়োলজির এই গভীর তত্ত্বের উত্তর দেওয়ার কারোরই পক্ষে সম্ভব হচ্ছে না। প্রফেসর মুচকি হাসে। তিনি জানে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো মেধা এই ব্যাচে খুব কম জনেরই আছে। তিনি রাকিবের দিকে তাকায়, যে ক্লাসের ফাঁকে ফিসফাস করছিল। এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা, মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। কি রাকিব, অনেক তো বড় বড় কথা বলছো, এই প্রশ্নের উত্তরটা দাও দেখি। রাকিব আমতা আমতা করতে থাকে। সে কিছুই বুঝতে পারছে না। নয়ন আর সুমন মাথা নিচু করে বসে থাকে। প্রফেসর এবার নিশির দিকে তাকায়। নিশি, তুমি কি পারবে? স্যার, মাইক্রোডিয়া যেহেতু শক্তির ঘর, তাই ওটা বন্ধন হলে কোষের শক্তি কমে যাবে। কিন্তু গ্লাইকোলাইসিস তো শক্তি দেয়, সেটা তবে দীর্ঘ সময় কেন টিকবে না, সেটা আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না। প্রফেসর জামান হতাশ হয়ে মাথা নাড়ে। তিনি ডাস্টার হাতে নিয়ে ব্ল্যাকবোর্ড মুছতে যাবে। ঠিক তখনই পেছনের বেঞ্চ থেকে একটা হাত উপরে ওঠে। শিহাব তার রক্তমাখা হাতটা উঁচু করে ধরেছে। ক্লাসের সবাই অবাক হয়ে পেছনে তাকায়। স্যার, আমি এটার উত্তর দিতে চাই। প্রফেসর এক মুহূর্ত থমকে যায়। তিনি অবজ্ঞার স্বরে বলেন, তুমি কি জানো এটার গভীরতা কতটুকু? জুতো সেলাই করার সেলুলার মেটাজবিল এক জিনিস নয়। অন্যরা পারলো না, তুমি মুচির ছেলে হয়ে পারবে।
হ্যাঁ। আচ্ছা বল। সে যন্ত্রণার মাঝেও উঠে দাঁড়ায়। পুরো ক্লাসের নজর এখন সেই রক্তমাখা অপদস্থ আর খ্যাত ছেলেটার ওপর। শিহাব গভীর এক শ্বাস নিয়ে কথা বলা শুরু করার প্রস্তুতি নেয়। প্রাণের ভেতরের শক্তির বিষয়টা আসলে খুব নির্মম বাস্তবতার উপর দাঁড়িয়ে। একটি কোষ বেঁচে থাকে কারণ তার ভেতরে শক্তির প্রবাহ থামে না। এই শক্তির মুদ্রা হলো এটিপি, আর এই মুদ্রা সবচেয়ে বেশি তৈরি হয় কোষের শক্তি কেন্দ্র মাইটোকন্ড্রিয়াতে। ধরা যাক কোনো মিউটেশনের কারণে মাইটোকন্ড্রিয়া আর কাজ করছে না, তখন কোষের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় গ্লাইকোলাইসিস। কিন্তু গ্লাইকোলাইসিস যেন মরুভূমিতে এক ফোঁটা পানির মতো কাজ করে। এটা প্রতি গ্লুকোজ অণু থেকে মাত্র 2টি এটিপি দেয়। অথচ স্বাভাবিক অবস্থায় মাইটোকন্ড্রিয়ার ভেতরের অক্সিডেটিভ ফসফোরাইলেটিন একাই প্রায় 30টির মতো এটিপি তৈরি করে। অর্থাৎ শক্তির প্রধান নদীটা হঠাৎ শুকিয়ে গেছে, শুধু একটা ছোট ঝর্ণা বেঁচে আছে। প্রথম দিকে কোষ হয়তো কিছু সময় টিকে থাকতে পারবে, কারণ গ্লাইকোলাইসিস চলবে এবং শরীর গ্লুকোজ ভেঙে অল্প শক্তি তুলবে। কিন্তু সমস্যা শুরু হয় যখন কোষের শক্তির চাহিদা বাস্তবতার সঙ্গে সংঘর্ষে আসে। শরীরের অনেক টিস্যু, বিশেষ করে মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং বেশি অসাধারণ পরিমাণ শক্তি ব্যবহার করে। তাদের কাজ থামে না এক মুহূর্তের জন্যেও। মাইটোকন্ড্রিয়া বন্ধ হয়ে গেলে তাদের প্রয়োজনীয় শক্তির বিশাল অংশ হারিয়ে যায়। ফলটা ধীরে ধীরে প্রকাশ পায়। কোষের ভেতরের আয়ন পাম্পগুলো ঠিকভাবে কাজ করতে পারে না, ঝিল্লির ভারসাম্য ভেঙে পড়ে, ক্যালসিয়াম জমতে থাকে এবং বিপাকের পথগুলো একে একে অচল হয়ে যায়। গ্লাইকোলাইসিস তখন বাধ্য হয়ে বেশি করে চলতে থাকে, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড জমতে শুরু করে, শরীর অ্যাসিডিক হয়ে ওঠে। এই অবস্থা শেষ পর্যন্ত ল্যাকটিক অ্যাসিডোসিসের দিকে ঠেলে দেয়। এখানেই জীবনের গভীর সত্যটা ধরা পড়ে। জীবন শুধু রাসায়নিক বিক্রিয়ার সমষ্টি নয়, বরং এক সূক্ষ্ম ভারসাম্য। একটি অঙ্গাণুর পতন পুরো ব্যবস্থাকে কাঁপিয়ে দেয়। মাইটোকন্ড্রিয়া বন্ধ হলে কোষের ভেতরের শক্তির সভ্যতা ভেঙে পড়ে। প্রথমে দুর্বল হয় মস্তিষ্কের নিউরন, কারণ তারা প্রায় পুরোপুরি অক্সিডেটিভ শক্তির উপর নির্ভরশীল। তারপর হৃৎপিণ্ড ও পেশি ক্লান্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত কোষ আর তার সংগঠিত জীবনধারা ধরে রাখতে পারে না। তাই শুধু গ্লাইকোলাইসিস দিয়ে প্রাণ দীর্ঘদিন টিকে থাকতে পারে না, কারণ জীবন এমন একটি আগুন যাকে জ্বালিয়ে রাখতে বড় চুল্লি দরকার। আর সেই চুল্লির নাম মাইটোকন্ড্রিয়া। ছোট একটি স্ফুলিঙ্গ দিয়ে কিছু সময় আলো হয়তো রাখা যায়, কিন্তু পুরো সূর্যকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া যায় না। শিহাবের উত্তর শুনে সবাই চুপ হয়ে গেল, কেউ কোনো কথা বলতে পারে না। মুচির ছেলে যে এমন করে পড়াশোনা করে কেউ ভাবতেও পারেনি। শিহাব কারোর দিকে তাকায় না। সে ব্যাগটা নিয়ে যখন চলে আসবে তখন নিশির দিকে তাকায়। নিশি মুচকি হাসে। শহরের ভেতর গোদাম ঘরের চারিদিকে ভ্যাপসা গন্ধ আর ধুলোর আস্তরণ পড়ে আছে। ঘরের মাঝখানে একটা খুঁটির সাথে হাত পা বাঁধা অবস্থায় ঝুলে আছে মাঝবয়সী এক লোক। তার সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। শাকিল তার হাতের বেল্টটা জোরে লোকটার পিঠে মারে। চাবুকের মতো শব্দে পুরো গোদাম ঘর কেঁপে ওঠে। কুত্তার বাচ্চা, তোকে মালগুলো সময় মতো বন্দরে পৌঁছাতে বলেছিলাম না? তোর জন্য আমার কয়েক কোটি টাকার ডিল হাতছাড়া হয়ে গেল। তোর আন দিয়ে কি সেই টাকা উসুল হবে? লোকটা যন্ত্রণায় গোঙাতে থাকে। তার মুখ দিয়ে নালিশ করার মতো শান্তিটুকু নেই। শাকিল আবার বেল্ট দিয়ে মারে। ঠিক সেই সময় জাহিদ, মিজান আর রতন ভেতরে ঢোকে। ওদের চোখে মুখে এক ধরনের শিকারী উল্লাস। শাকিল বেল্টটা এক পাশে ছুঁড়ে ফেলে পকেট থেকে রুমাল বের করে হাতের রক্ত মুছে। কি খবর জাহিদ, নিশির কোনো হদিশ পেলি? জাহিদ এক পা এগিয়ে আসে। সে তার ফোনের স্ক্রিনে একটা পুরনো খবরের কাগজ আর কিছু ছবি দেখায়। ভাই, নিশি আসলে পরিচয় পেয়ে গেছি। আপনি যে র্যাব অফিসার রশিদের জন্য জেল খেটেছিলেন, যার কারণে আমাদের পুরো সিন্ডিকেট তছনছ হয়ে যায়। এই নিশি হলো সেই রাশিদের একমাত্র মেয়ে।
শাকিলের হাত এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার চোখে তখন খুনের নেশা জেগে ওঠে। সে অট্ট হাসি দিয়ে ওঠে, যে হাসিতে পুরো গোদাম ঘরের বাতাস ভারী হয়ে যায়। ও তাহলে বাপের পাপের প্রায়শ্চিত্ত মেয়েকে দিয়েই করাতে হবে। রশিদ আমার জীবন নরক করে দিয়েছে, এবার ওর মেয়েকে দিয়ে আমি সেই সুদ নেব। জাহিদ, এখনই ভার্সিটিতে যা, ওকে জ্যান্ত তুলে আনবি, সাথে আমার ছোট ভাই রাকিবকেও নিবি। ও মেয়েটার উপর অনেক আগে থেকেই রেগে আছে, ওকে সুযোগ দে, ও একাই নিশিকে ছিঁড়ে খাবে। ঠিক আছে ভাই, আজকেই ওকে তুলে আনছি। ভার্সিটির ক্যাম্পাসে নিশি সারা জায়গা হাঁটছে, কিন্তু তার মনটা পড়ে আছে ক্লাসরুমের পেছনে সে ভাঙা বেঞ্চে। কালকে শিহাব যেভাবে বিজ্ঞানের ওই জটিল প্রশ্নের উত্তর দেয় তা পুরো ভার্সিটিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাই যাকে সাধারণ খ্যাত আর মুচির ছেলে বলে তুচ্ছ তাচ্ছিল্য করত, সে আসলে অন্যরকম। নিশি নিজের অজান্তেই শিহাবের প্রেমে পড়ে গেছে। তার মনে হয় শিহাবের ওই অবিন্যস্ত চুল আর সহজ সরল চোখের আড়ালে এক বিশাল প্রতিভা আছে। নিশি মাঠের এক কোণায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। সে শিহাবকে খুঁজছে, আবার সেই প্রপোজালটা তার কানে বারবার বাজছে। আমার ভালোবাসা আপনার প্রতি সম্মানের কামনার নয়। নিশি নিজের মনেই হাসে। এমন সময় 20-30টা বাইক মেইন গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। বাইকগুলো এসে সরাসরি নিশিকে ঘিরে ধরে গোল হয়ে ঘুরতে থাকে। নিশি প্রথমে হকচকিয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নেয়। সে ফোন বের করে তার সংগঠনের ছেলেদের ডাকার চেষ্টা করে। ঠিক তখনই জাহিদ বাইক থেকে নেমে নিশির হাতের ওপর বেসবল স্টিক দিয়ে জোরে একটা বাড়ি মারে। নিশির হাত থেকে ফোনটা ছিটকে গিয়ে অনেক দূরে পড়ল। কিরে ভিপি নিশি, খুব তো তেজ তোর, আজ দেখি তুই কে বাঁচাতে আসে। পেছন থেকে রাকিব, নয়ন আর তাদের সাথে আসা এক গাদা বহিরাগত গুন্ডা নিশিকে ঘিরে ধরে। রাকিব এগিয়ে এসে নিশির চুলের মুঠি ধরে ওকে নিজের দিকে টেনে আনে। নিশি যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু আশেপাশে থাকা সাধারণ ছাত্ররা ভয়ে যার যার মতো দূরে সরে গেল। কেউ এগিয়ে আসার সাহস পায় না। জাহিদ ভাই, ওই মালটা আমাদের অনেক জ্বালিয়েছে, আজ ওর সব তেজ আমি পানি করে দিব। রাকিব নিশির গালে কষে একটা থাপ্পড় মারে। নিশি মাটিতে পড়ে গেলে জাহিদ ওর পেটে একটা লাথি মারে। নিশির কামিজ ধুলোয় মাখামাখি হয়ে যায়। ওর ঠোঁটের কোণ দিয়ে রক্ত বের হতে থাকে। নিশি শালি, তোদের জন্য আমার বারবার মার খাই। তোর বাপের ক্ষমতা জোর আছে আমি বের করব। তোকে আজ এমন শিক্ষা দেব যে তুই মুখ দেখানোর জায়গা পাবি না। জাহিদ নিশিকে উদ্দেশ্য করে জঘন্য সব গালিগালাজ করতে থাকে। নিশি মাটিতে পড়ে থেকেও পালানোর চেষ্টা করে না। রাকিব ওর পিঠে বুট জুতো দিয়ে চেপে ধরে। রাকিবের চোখে তখন পৈশাচিক আনন্দ। সে নিশির ওপর ঝুঁকে পড়ে, তার কপালের দিকে হাত বাড়ায়। জাহিদ ভাই, অনেকদিন ধরে মালটার ওপর নজর ছিল, আজ সুযোগ এখন এসেছে। এখন ওর গা থেকে সব কাপড় খুলে ওকে পুরো ক্যাম্পাসে ঘোরানো হবে। দেখি ভিপি নিশির সম্মান কোথায় থাকে। রাকিব নিশির ওড়নাটা টান দিয়ে একপাশে সরিয়ে দেয়। নিশি যন্ত্রণায় আর অপমানে চোখ বুজে ফেলে। সে একবার শিহাবের কথা ভাবে, কিন্তু মনে মনে ভাবে শিহাব তো সাধারণ একটা ছেলে, ও কি পারবে এই জানোয়ারদের হাত থেকে ওকে বাঁচাতে। রাকিব নিশির গায়ের জামায় হাত দেয়। সে কাপড়টা ছিঁড়ে ফেলার জন্য শক্তি প্রয়োগ করে। নিশি চিৎকার করে ওঠে, ছেড়ে দে আমাকে, তোরা পার পাবি না। কে মারবে আমাদের? শোন, তোকে আজ এমন ভাবে শেষ করব যে তোর বাপ অফিসার রশিদ নিজের মেয়ের লাশ দেখে আত্মহত্যা করবে। রাকিব নিশির শার্টের বোতামের দিকে হাত বাড়ায়। নিশি বাঁচার জন্য ছটফট করছে, কিন্তু চারপাশ থেকে গুন্ডারা ওকে চেপে ধরে রাখে। জাহিদ হাসতে হাসতে ভিডিও করার জন্য ফোন বের করে। এই তো, এই দৃশ্যটা দেখার জন্যই তো এত আয়োজন। রাকিব, শুরু কর, দেখি ওর শরীরের খোঁজে কত বিষ আছে। রাকিবের হাত যখন নিশির বুকের কাছে পৌঁছায়, ঠিক তখনই শিহাব আসে সেখানে। নিশিকে ছেড়ে দে। শিহাব শান্ত গলাতে কথাটি বলল। রাকিব চিৎকার করে ওঠে, ধর ওই মুচির পোলারে, আজ ওরে জ্যান্ত পুঁতে ফেলবো। চারপাশ থেকে গুন্ডারা শিহাবের দিকে এগিয়ে যায়।
আকাশের বুক চিরে হঠাৎ তীব্র বিদ্যুতের ঝলকানি দেখা দেয়, চারপাশ নিস্তব্ধ হয়ে আসে। একটু আগেই যেখানে পৈশাচিক উল্লাস চলছিল সেখানে এখন কেবল এক আদিম আতঙ্কের ছায়া নেমে এসেছে। আকাশে মেঘ জমেছে বেশ, এক্ষুনি বৃষ্টি আসবে হয়তো। শিহাব ধীর পায়ে এগিয়ে আসে, ওর হাঁটার ভঙ্গি বদলে গেছে, মাথাটা একটু কাত করা, ঠোঁটের কোণে একটা হাসি ফুটে আছে। জাহিদের দলবল যখন অস্ত্র হাতে নিয়ে শিহাবের দিকে এগিয়ে যায় তখন নিশি বলে, শিহাব কেমন আসলে তুমি? আমার সাথে তোমাকেও যে মরতে হবে। কিন্তু নিশিকে অবাক করে দিয়ে শিহাব তখন নিজের পকেট থেকে একটা ভাঁজ করা ছোট চাকু বের করে 1 সেকেন্ডের ভেতরে সে চাকুর ফলাটা খুলে ফেললো। প্রথম যে ছেলেটা শিহাবের মাথায় রড দিয়ে আঘাত করতে যায়, শিহাব এক ঝটকায় তার হাতটা ধরে ফেলে। তারপরে দ্রুত গতিতে সে চাকুটা সরাসরি ছেলেটার চোখের মনি বরাবর ঢুকিয়ে দেয়। একটা বিচ্ছিরি শব্দ আর আর্তনাদ ক্যাম্পাসের প্রতিধ্বনিত হয়েছে। ছেলেটা নিজের চোখ চেপে ধরে মাটিতে পড়ে ছটফট করতে শুরু করে, আর ওর আঙ্গুলের ফাঁক দিয়ে থকথকে রক্ত আর চোখের সাদা অংশে বেরিয়ে আসে। শিহাব এক মুহূর্ত থামে না, দ্বিতীয় জনের পেটের মাঝখানে যে চাকুটা বসিয়ে দেয় এবং নিপুণভাবে নাড়িভুড়ি চিরে বের করে আনে। রক্তে ভিজে যায় শিহাবের হাত। তৃতীয় জনের গলার নলিটা সে এমনভাবে কাটে যে ছেলেটা নিজের গলা চেপে ধরেও রক্ত থামাতে পারে না। কেবল ফিনকি দিয়ে রক্ত ছুটতে থাকে আর সে খেতে খেতে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই স্তব্ধ হয়ে গেল। শিহাবের এই বীভৎস রূপ দেখে কারোর মুখ দিয়ে কথা বের হয় না। নিশি মাটির ওপর পড়ে আছে, তার দু চোখে এখন কেবল এক অদ্ভুত ভয়। এই শিহাবকে সে চিনে না। এই শিহাব কোনো সাধারণ মানুষ নয়, এই যেন এক নরক থেকে উঠে আসা শয়তান। ঠিক সেই সময় আকাশ ভেঙে বৃষ্টি নামে। বড় বড় ফোঁটাগুলো যখন শিহাবের রক্তমাখা মুখে পড়ে তখন লাল রক্ত ধুয়ে নিচে গড়িয়ে পড়ে। শিহাব বৃষ্টির মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাকিব তখন রাগে আর ভয়ে দিকের দিক জ্ঞানশূন্য হয়ে পাশ থেকে একটা বড় রামদা তুলে নেয়। সে চিৎকার করে শিহাবের দিকে দৌড়ে আসে। শালা মুচির পোলা, তোকে আজ টুকরো টুকরো করে কুত্তাকে খাওয়াবো। রাকিব রামদা নিয়ে কোপ দিতে গেলেই শিহাব এক চুল নড়ে না। রামদাটা যখন ওর মাথার কয়েক ইঞ্চি উপরে, ঠিক তখন শিহাব অমানসিক ক্ষিপ্ততায় রাকিবের হাতটা ধরে ফেলে। তারপরেই জোরে একটা মোচড় দেয় রাকিবের হাতে। শিহাব রাকিবের কবজিটা এমনভাবে মুচড়ে দিল যে রাকিবের হাত থেকে রামদাটা মাটিতে পড়ে যায়। যন্ত্রণায় রাকিব যখন হাঁটু গেড়ে বসে পড়ে, ঠিক সেই মুহূর্তেই জাহিদ বড় একটা ছুরি নিয়ে গেছেন, পেছন থেকে দৌড়ে আসে। এই গল্পটি লেখক আবির হাসান নিলয়ের লেখা, মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। শিহাব চুপ করে মাটি থেকে রামদাটা তুলে নিল। জাহিদ কাছে আসার আগেই শিহাব রামদাটা ঘুরিয়ে জোরে রাকিবের গলায় বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যে রাকিবের ধর থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে জাহিদের পায়ের কাছে গিয়ে পড়ে। গরম রক্ত শিহাবের সারা মুখে ছিটকে আসে। জাহিদ ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। তার হাতে থাকা ছুরিটা কাঁপতে কাঁপতে পড়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি করে না, নিজের প্রাণ বাঁচাতে সে পাগলের মতো বাইকের দিকে দৌড়ায় এবং সেখান থেকে পালিয়ে যায়। বাকি গুন্ডারাও তাদের নেতার লাশ ফেলে যেদিকে পারে দৌড়ে পালায়। ভার্সিটির সবাই আটকে ওঠে, এমনকি নিশিও বোবা হয়ে গেল। শিহাবের এমন রূপ দেখে কি ভয়ঙ্কর সে! যেন শিহাবের মনে কোনো মায়া দয়া নেই। সে ফাইট জানতো, তবে কি শিহাব রোজ ইচ্ছে করে মার খেতে সবার সামনে? কিন্তু কেন? শিহাব পৈশাচিক এক হাসিতে ফেটে পড়ে। সে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রক্তমাখা রামদাটা চাটতে থাকে। ওর হাসির শব্দে নিশির সারা শরীর হিম হয়ে যায়। শিহাব এমন এক সাইকোর মতো আচরণ করছে, সে একে একে মরে যাওয়া লোকগুলোর লাশের কাছে যায় এবং তাদের নিথর দেহে আবার কোপাতে থাকে। সে যেন রক্তের নেশায় বুঁদ হয়ে আছে। ক্যাম্পাসের ঘাসগুলো এমন লাল রং ধারণ করে, বৃষ্টির পানির সাথে রক্ত মিশে এক বীভৎস স্রোত তৈরি হয়, যা দেখে যে কেউ বমি করে দিবে। সব শেষে শিহাব ধীর পায়ে নিশির দিকে এগিয়ে যায়। নিশি ভয়ে নিজেকে আরো গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। শিহাব নিচু হয়ে নিশির পড়ে থাকা ওড়নাটা তুলে নেয়।
সে পরম মমতায় ওড়নাটা নিশির গায়ের ওপর বিছিয়ে দিল। ওর চোখের দৃষ্টি এখন আবার বদলে গেছে, সেখানে এখন এক গভীর অন্ধকার আর রহস্য দেখা যায়। শিহাব নিশির চোখের দিকে তাকিয়ে কথা বলা শুরু করে। এই পৃথিবীটা হলো একটা বিশাল কসাইখানা। এখানে কেউ শিকারী আর কেউ শিকার। আমি কেবল সেই ছুরি যেটা অযোগ্যদের বুক চিরে দেয়। নিশি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। শিহাব কোনো কথা না বলে নিশিকে পাজাকোলা করে তুলে নিল। নিশির শরীরটা তখন ভয়ে কাঁপছে। বৃষ্টির ঝাপটায় শিহাবের গায়ের রক্ত ধুয়ে নিশির গায়ে লাগছে। শিহাব নিশিকে নিয়ে ধীর পায়ে ভার্সিটির গেটের দিকে হাঁটতে শুরু করে। নিশি নিজের সমস্ত সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, কে তুমি শিহাব? তুমি কি সাধারণ কেউ নও? কেন তুমি এমন করলে? শিহাব নিশির চোখের দিকে একবার তাকায়, কিন্তু কোনো উত্তর দেয় না। ওর ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটা রয়ে যায়। সে বৃষ্টির শব্দের মধ্যে নিশিকে নিয়ে হারিয়ে যেতে থাকে। নিশি বুঝতে পারে এই সাদাসিধে মুচির ছেলের আড়ালে এমন এক খুনি বাস করে যার কথা ভাবলে পৃথিবীর বড় বড় মাফিয়াদেরও আত্মা কেঁপে উঠবে। শিহাবের শরীর থেকে তখনও রক্তের গন্ধ আসছে। নিশি চোখ বুজে ফেলে। সে জানে না তার গন্তব্য কোথায়, কিন্তু সে এটা বুঝতে পারে যে আজকের পর থেকে তার জীবন আর কখনোই আগের মতো থাকবে না। শাকিল বসে আছে তার নিজের ঘরে। একটা বিদেশি মেয়ের সাথে লেপ্টে আছে। মেয়েটার গায়ে কাপড় নেই। শাকিল তার সারা শরীরে হাত বোলাচ্ছে। চারপাশ নিস্তব্ধ হয়ে আছে। বাড়িটা বেশ বড়। ঘরের দেয়ালে দামি সব শৌখিন জিনিস ঝুলে থাকলেও পরিবেশটা বিষাক্ত হয়ে আছে। মেয়েটাকে সে চলে যেতে বলে। এরপর সে আরাম করে বসলো। শাকিল সোফায় বসে একের পর এক সিগারেট পুড়িয়ে যাচ্ছে। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল। ঠিক সেই সময় জাহিদ আর তার সাঙ্গপাঙ্গরা ঘরে ঢোকে। জাহিদের সারা শরীর কাঁপছে, মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে আছে। শাকিল ধীর পায়ে উঠে দাঁড়ায় এবং জাহিদের সামনে গিয়ে থামে। কিরে কুত্তার বাচ্চা, নিশি কোথায়? তোদের এতগুলো লোককে পাঠিয়েছি একটা মেয়েকে তুলে আনতে, খালি হাতে ফিরে আসলি নাকি? আর তোদের যে অবস্থা তাতে দেখে মনে হলো যেন অনেকে ভয় পেয়েছিস। একটা মেয়ের কাছে আবার মার খেয়েছিস নাকি? তোদেরকে জ্যান্ত পুঁতে ফেলবো। জাহিদ ভয়ে শাকিলের পায়ের কাছে বসে পড়ে। তার গলার স্বর কান্নায় বুঝে আসে। সে দুহাত জোর করে কাঁপতে কাঁপতে বলতে শুরু করে, ভাই, আমাকে মাফ করে দিন। নিশিকে তুলে আনতে পারিনি। আর আমরা এবার নিশির হাতে নয়, কোনো মেয়ের হাতে নয় ভাই। আমরা এবার কোনো এক রক্তি পিশাচু শয়তানের হাতে মার খেয়েছি। নিশিকে আনছিলাম, প্রায় মাঝপথে একটা শয়তান এসে সব উল্টোপাল্টা করে দিয়েছে। একটা মুচির ছেলে ভাই, নাম জানি না, কিন্তু সে মানুষ না। সে একটা যার নামে থাকা কোনো দয়ামাহীন ফেরেশতা। সে অনেক ভয়ঙ্কর ভাই। রাকিবকে শাকিল জাহিদের কলার চেপে ধরে তাকে মাটি থেকে টেনে তোলে। তারপর জোরে ঝাঁকিয়ে বলে, চুপ মাদার চুদ, আমার সামনে কারো প্রশংসা করছিস, লজ্জা করে না? এই মাফিয়া জগৎ চলে আলফা গ্যাংয়ের লিডারের কথায়। আমাদের লিডার সবচেয়ে ভয়ঙ্কর। আর রাকিবকে কি থামলি কেন? রাকিব কোথায়? ভাই, রাকিবকে সে মেরে ফেলেছে। চোখের সামনে কুপিয়ে বডি থেকে মাথা আলাদা করে দিয়েছে। রাকিবকে সে পুরো সাইকো ভাই। চোখের পলকে আমাদের 10-12 জন ছেলেকে শেষ করে দিয়েছে। সে একটা পাগল ভাই, কেউ ওর সামনে দাঁড়াতে পারেনি। শাকিলের ঠোঁট থেকে সিগারেটের টুকরোটা পড়ে যায়। সে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। পর মুহূর্ত সে জাহিদকে জোরে একটা ধাক্কা দিল। আমার ভাই মরে গেছে? সে বেঁচে নেই? কি বলিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? সামান্য এক মুচির ছেলের কাছে তোরা মার খেয়ে এসেছিস, আর আমার ভাইকে ওই শুয়োরের বাচ্চা মেরে ফেললো, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? ওর মাথাটা আনলি না কেন? শাকিল পাগলের মতো ড্রয়ার থেকে পিস্তল বের করে ফাঁকা গুলি করতে থাকে। ওর চিৎকার পুরো বাড়িতে বারবার প্রতিধ্বনিত হতে থাকে। ঠিক সেই সময় শাকিলের ফোনে অর্থমন্ত্রী নাহিদ হাসানের কল আসে। শাকিল কোনো মতে নিজের কান্না আর রাগ চেপে ফোনটা ধরে। হ্যালো স্যার। শাকিল শোনো, আজকে রাত্রে আমার বাগান বাড়িতে একটা জরুরি মিটিং আছে। বিদেশি ক্লায়েন্ট আসবে, তোমাকে সময় মতো থাকতে হবে, কোনো ভুল যেন না হয়। স্যার, আমার ছোট ভাইকে একটা মুচির ছেলে মেরে ফেলেছে। আমি এখন সুস্থ মাথায় নেই। ও, তাহলে তো আরো ভালো।
ওই মুচির ছেলেকে তুলে আনো বাগান বাড়িতে। আমরা বিদেশি ক্লায়েন্টের সামনে ওটাকে পৈশাচিক কায়দায় মারবো। এতে ওরা ভয় পাবে এবং আমাদের পাওয়ার বুঝতে পারবে। আমাদের সাথে তখন ওরা অনায়াসে সব ডিল করবে। এটাই হবে তোমার ভাইয়ের শোক পালনের সেরা উপায়। তাছাড়া আলফা গ্যাংয়ের পাওয়ার তো আছেই আমাদের কাছে। ঠিক আছে। শাকিল ফোনটা কেটে দেয়। তার চোখে মুখে রাগ আর এখন হিংসার আগুন জ্বলছে। সে জাহিদের কাছে গিয়ে ওর চুলের মুঠি শক্ত করে ধরে বলে, শোন শুয়োরের বাচ্চা, আমি নিশি আর ওই মুচির ছেলেকে চাই। আজকে রাতের ভেতরেই কোথা থেকে তুলে আনবি আমি জানি না, যদি আরো লোক লাগে নিয়ে যা, তবুও আমার সামনে চাই। বাগান বাড়িতে আসবি ওদের নিয়ে। যদি দেরি করিস বা ব্যর্থ হোস তবে তোকে আর তোর বউকে বিদেশে পাচার করে দেবো জ্যান্ত। যা আমার সামনে থেকে এখন। জাহিদেরা আর এক মুহূর্ত দেরি না করে যান বাঁচানোর তাগিদে ঘর থেকে বেরিয়ে যায়। তাদের এখন মরণপণ লড়াই। হয় ওই মুচির ছেলেকে ধরবে, না হলে নিজেদের জান যাবে। শহরের এক বেসরকারি হাসপাতালের কেবিনে নিশি শুয়ে আছে। তার গায়ে চাদর জড়ানো। নিশিকে জাহিদেরা অনেক মেরেছে। সারা শরীর কালশিটে পড়ে আছে। পাশে একটা কাঠের চেয়ারে শিহাব বসে আছে। ওর চোখে এখন সেই খুনের নেশা নেই, বরং এক মায়াবী গভীরতা। শিহাব শান্ত চোখে নিশির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর নিশি ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চারপাশটা তার কাছে ঝাপসা লাগছে। সে নিজেকে হাসপাতালের বিছানায় দেখে অবাক হয়। পাশে শিহাবকে দেখে তার মনে এক অদ্ভুত স্বস্তি কাজ করে। কিন্তু পরক্ষণে তার চোখের সামনে ভেসে ওঠে সকালে সে বীভৎস মারামারি দৃশ্য। শিহাবের সে রক্ত মাখা মুখ আর পৈশাচিক হাসি মনে পড়তেই নিশি ভয়ে কুঁকড়ে যায়। তুমি ঠিক আছো তো নিশি? খুব কষ্ট হচ্ছে? নিশি বালিশে মাথা রেখে শিহাবের দিকে তাকালো। তার চোখে পানি টলমল করছে। তুমি তুমি কে? ওভাবে ওদের মারলে কেন শিহাব? আমি তো তোমাকে চিনতেই পারছিলাম না। ওটা কি সত্যিই তুমি ছিলে? শিহাব নিশির কপালে আলতো করে হাত রাখে। নিশি শিউরে উঠলেও হাতটা সরিয়ে দেয় না। ওরা তোমাকে কষ্ট দিচ্ছিল নিশি। আমি তো বলেছি আমি অন্যায় সহ্য করতে পারি না। যারা তোমাকে ছোঁয়ার সাহস দেখাবে তাদের এই পৃথিবীতে থাকার অধিকার নেই। কিন্তু কে তুমি শিহাব? কেন ওভাবে ওদের মারলে? যদি পুলিশ আসে তবে কি হবে? তুমি কি জানো তুমি কাকে মেরেছো? শাকিল তোমাকে ছেড়ে দেবে না। শিহাব একটা মৃদু হাসি দেয়। সে হাসিতে কোনো ভয় নেই। সে নিশির গালে হাত রেখে বলে, পুলিশ আসবে না নিশি, তুমি নিশ্চিন্তে থাকো, কিছু হবে না। আর শাকিল, ও তো আমার রাজ্যের সামান্য একটা ধূলিকণার মতো। আমার কাছে এসবের কোনো মূল্য নেই। নিশি অবাক হয়ে শোনে। একটা সামান্য মুচির ছেলে এত বড় মাফিয়াকে ধূলিকণা বলেছে। নিশি বুঝতে পারে শিহাবের ভেতরে অনেক বড় কোনো পরিচয় লুকিয়ে আছে। তুমি কি আমাকে বলবে না তুমি আসলে কে? শিহাব নিশির চোখের দিকে গভীর আবেগে তাকায়। তার গলার স্বর এখন অনেক বেশি কোমল। আমার পরিচয় দিয়ে কি হবে নিশি? তার চেয়ে বড় সত্য হলো আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বাঁচানোর জন্য আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে পারি। নিশি প্রথমে একটু ভয় পেলেও শিহাবের চোখেই সেই স্বচ্ছ পবিত্রতা দেখে তার মন গলে যায়। সে বুঝতে পারে এই ছেলেটা তার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে। সে শিহাবের হাতের ওপর নিজের হাতটা রাখে। আমিও হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছি শিহাব, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। এসব মারামারি আর রক্ত আমার আর ভালো লাগছে না। ভালোবাসার কাছে এসব কিছুই না নিশি। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তাছাড়া তুমি তো ভিপি, ভয় কেন পাচ্ছ? নিশি আর কোনো প্রশ্ন করে না। সে শিহাবের বুকের মাঝে নিজের মাথাটা রাখতে চায়, কিন্তু শারীরিক ব্যথায় পারে না। শিহাব নিশির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বসে থাকে। হাসপাতালের সেই শান্ত কেবিনে তখন প্রেমের এক নতুন উপাখ্যান শুরু হয়। বাইরে তখন রাত নামছে আর অন্ধকার ঘনীভূত হচ্ছে এক ভয়ঙ্কর পরিণতির দিকে। হাসপাতালে বসে আছে ওরা দুজন। নিশি অবাক হচ্ছে যে রাকিবের মৃত্যুতে এখনো কোনো পুলিশ কেন আসলো না এখানে। নিশি শিহাবের কাঁধে মাথা রেখে বসে আছে। বাইরের বৃষ্টির শব্দ কাচের জানালার ওপাশে আবছা হয়ে আসছে। নিশিকে ছেড়ে দেয় শিহাব। সে উঠে জানালাটা খুলে দিল। বৃষ্টি দেখছে দুজন। নিশি আধশোয়া হয়ে আছে বিছানায়, আর শিহাব এখন তার পাশে বসে
ওকে আবার জড়িয়ে ধরলো। নিশি শরীরের ব্যথাগুলো যেন শিহাবের সান্নিধ্যে এসে অনেকটা কমে গেছে। শিহাবের বুকের ধুকপুকানি শুনতে শুনতে নিশি এক অন্যরকম নিরাপত্তা অনুভব করে। দুজনে যখন এই প্রেমের আবেশে ডুবে আছে, ঠিক তখনই হঠাৎ করে পুরো হাসপাতালের বিদ্যুৎ চলে যায়। এক নিমিষে ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায় পুরো ঘর। শিহাব বিচলিত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করে দেয় যে কিছু একটা ঠিক নেই। সে পকেট থেকে নিজের ফোনটা বের করতে যাবে, ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে একটা ভারী লোহার রড জোরে শিহাবের মাথার পেছনে আঘাত করে। ঠাস করে একটা বীভৎস শব্দ হয় পুরো ঘরে। শিহাব কোনো চিৎকার করার সুযোগ পায় না। সে টাল সামলাতে না পেরে সরাসরি মেঝেতে পড়ে যায়। ধপাস একটা শব্দ হলো, মাথা ফেটে রক্ত চুয়ে পড়তে শুরু করে। জাহিদ আর তার দলবল অন্ধকারে সুযোগ নিয়ে ঘরে ঢুকে পড়ে। ওদের হাতে টর্চ লাইটের আলো। জাহিদ ইশারা করতে ওরা শিহাবের মুখে আর মাথায় একটা মোটা কালো কাপড় শক্ত করে বেঁধে ফেলল। এরপর দড়ি দিয়ে ওর হাত পা এমনভাবে বাঁধে যেন নড়ার কোনো ক্ষমতা না থাকে শিহাবের। নিশি এই আকস্মিক ঘটনায় চিৎকার করতে গেলে জাহিদ ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। সে একটা রাসায়নিক মেশানো রুমাল নিশির নাকের ওপর চেপে ধরলো। নিশি কিছুক্ষণ ছটফট করে নিস্তেজ হয়ে পড়ে। হারামির বাচ্চা, অনেক হয়েছে ওদের লাফানো, এবার চল, মারার স্বাদ গ্রহণ করবি তুই। ওই মিজান, এই শাকিলকেও বেঁধে ফেল। জাহিদের কথা শুনে নিশিকেও একইভাবে বেঁধে ফেলে মিজান এবং দুজনকে পাজা কোলে করে পেছনের দরজা দিয়ে বের করে গাড়িতে তোলে। শহরের বাইরে এক বিশাল বাগান বাড়ি। এটা অর্থমন্ত্রীর বাগান বাড়ি। চারদিকে উঁচু দেয়াল আর কড়া নিরাপত্তা আছে। বাগান বাড়ির ভেতরে রাজকীয় এক হল রুমে বসে আছে প্রভাবশালী সব ব্যক্তিরা। ঘরের মাঝখানে লম্বা টেবিলের এক পাশে অর্থমন্ত্রী নাহিদ হাসান, অন্য পাশে রাশিয়ার এক কুখ্যাত মাফিয়া দিমিত্রি বসে আছে। ওদের সামনে রাখা আছে লেটেস্ট মডেলের কিছু স্বয়ংক্রিয় অস্ত্রের ক্যাটালগ। কয়েকশো কোটি টাকার অস্ত্রের ডিল নিয়ে আলোচনা চলছে। শাকিল টেবিলের এক কোনায় বসে বারবার নিজের পিস্তলের ম্যাগাজিন চেক করছে। তার মনটা আজ কুত্তার মতো খেপিয়ে আছে। তার ছোট ভাই রাকিবের সে বীভৎস লাশের দৃশ্য তার চোখের সামনে বারবার ভাসছে। যতক্ষণ না ওই মুচির ছেলেকে সে নিজের হাতে পিস পিস করে কাটছে, ততক্ষণ তার আত্মা শান্তি পাচ্ছে না। এমন সময় বাইরে থেকে জাহিদের গাড়িটা এসে থামে। জাহিদ আর তার ছেলেরা গাড়ি থেকে শিহাব আর নিশিকে টেনে হিঁচড়ে হলরুমের ভেতরে নিয়ে আসলো। দুজনেরই মাথায় কালো কাপড় বাঁধা, শরীর দড়ি দিয়ে পেঁচানো। শাকিল ওদের দেখে সোফা থেকে লাফিয়ে ওঠে। ওর মুখে তখন পৈশাচিক এক হাসি। ভাই, নিয়ে আসছি দুটোকে, একদম জ্যান্ত ধরে আনছি। মুখ থেকে কি কাপড় সরাবো? শাকিল তার পিস্তলটা বের করে খুশিতে একবার আকাশের দিকে তাক করে, কিন্তু ইনডোর হওয়াতে সে সামলে নেয়। সেই শব্দ করে হাসতে থাকে। নাহিদ কিছু বলে না, কারণ শাকিল পাগলাটে মাফিয়া, তাই বারণ করবে না সে। শাকিল জাহিদকে বলে, না, ওদের মুখ এখনই দেখবো না, আগে ওদের একটু আপ্যায়ন করি। মুখ ঢাকা অবস্থায় মারলে ওদের ভয়টা আরো বেশি হবে। ওরা জানুক না যে ওদেরকে কে মেরেছে। ততক্ষণে শিহাব আর নিশি দুজনেই জ্ঞান ফিরে আসে। ওরা নড়ার চেষ্টা করে, কিন্তু দড়ির বাঁধন খুব শক্ত। কথাও বলতে পারে না, টাইট করে কাপড় বাঁধা আছে বলে। শাকিল এগিয়ে যায় শিহাবের দিকে। সে তার বুট জুতো দিয়ে শিহাবের পেটে জোরে একটা লাথি মারে। শিহাব যন্ত্রণায় কুঁকড়ে যায়, কিন্তু মুখ বাঁধা থাকায় কেবল একটা অস্পষ্ট গোঙানি বের হলো। কিরে শহরের বাচ্চা, অনেক শখ না আমার ভাইকে মারার? তুই ভাবলি তুই বেঁচে যাবি? মুচির ছেলে হয়ে মাফিয়ার ভাইয়ের গায়ে হাত দিস? শাকিল থামে না। সে তার পিস্তলের বার দিয়ে শিহাবের কপালে আর মাথায় বারবার আঘাত করতে থাকে। শিহাবের কালো কাপড়টা রক্তে ভিজে সব সপে হয়ে গেল। শাকিল এবার নিশির দিকে তাকায়। সে নিশির চুলে মুঠি ধরে ওকে ওপরের দিকে টানে। নিশি যন্ত্রণায় ছটফট করতে থাকে। আর তুই ভিপি নিশি, অনেক তো তেজ দেখালি ক্যাম্পাসে। আজ দেখ তোকে আর তোর এই প্রেমিককে নিয়ে আমি কি করি। তোদের দুজনকে এই বিদেশে মেহমানদের সামনে এমনভাবে মারবো যে ওরা আমাদের পাওয়ার দেখে অবাক হয়ে যাবে। বিদেশি মাফিয়া দিমিত্রি মদের গ্লাসে চুমুক দিয়ে এই দৃশ্য দেখে হাসে। সে ভাঙা ভাঙা বাংলায় বলে, গুড, কিল দেম স্লোলি।
নাহিদ হাসান টেবিলের ওপর রাখা একটা চাবুক তুলে নিয়ে শাকিলের হাতে দেয়। শাকিল, সময় নষ্ট করো না, বিদেশি ক্লায়েন্টদের দেখাও যে আমাদের সাথে ঝামেলা করলে কি হয়। ওদের চামড়া ছিলে লবণ লাগিয়ে দাও। শাকিল চাবুকটা হাতে নিয়ে শিহাবের পিঠে জোরে আঘাত করতে শুরু করে। প্রতিটি আঘাতে শিহাবের গায়ের জামা ছিঁড়ে গিয়ে মাংস বেরিয়ে আসে। শাকিল গালি দিয়ে বলে, এই মাদারচোদ, বল কেন আমার ভাইকে মারলি? তোর কলিজা কত বড় তা আজ আমি বের করব। শাকিল এবার নিশির কাছে গিয়ে ওকে একটা কষে চড় মারে। নিশি চেয়ার সহ মাটিতে পড়ে যায়। জাহিদেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছে। শাকিল শিহাবের বুকের ওপর পা দিয়ে দাঁড়ায় এবং পিস্তলের নলটা শিহাবের কানের কাছে ধরে বলে, এই গল্পটি লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে গল্পটি প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। তুই কি ভাবলি সাহস দেখিয়ে লুকিয়ে থেকে বেঁচে থাকবি? এটা আমার এলাকা, আমি আলফা গ্যাংয়ের লোক, কেউই বাঁচবে না। আজ তোর রক্ত দিয়ে আমি আমার ভাইয়ের কবরের মাটি ভেজাবো। তোকে জ্যান্ত কবর দেব এই বাগান বাড়িতে। শাকিল এবার শিহাবের গালে একটা ঘুষি মারে। শিহাবের মুখ থেকে রক্ত ছিটকে এসে শাকিলের দামি জ্যাকেটে এসে লাগলো। শাকিল আরো ক্ষেপে গিয়ে শিহাবের হাত দুগুলো দড়ি দিয়ে আরো টাইট করে বাঁধে, যেন ওর কবজির হাড় মরমর করে ওঠে। নিশি ভেতরে ভেতরে কাঁদছে। সে নিজের অক্ষমতায় নিজে জ্বলছে। সে ভাবছে শিহাবের এই অবস্থার জন্য সেই দায়ী। পুরো হলরুমে তখন কেবল শাকিলের কথা আর চাবুকের শো শো শব্দ শুনছে। শাকিল একটু পর পর মদের গ্লাসে চুমুক দিচ্ছে আর শিহাবকে মারছে। শাকিল তার পিস্তলের নল দিয়ে শিহাবের গাল চেপে ধরে বলে, অনেক তো মাস্তানি দেখালি ভার্সিটিতে, এখন কেন কথা বলিস না? মুখ দিয়ে আওয়াজ বের কর, শুয়োরের বাচ্চা। শিহাব কেবল শান্তভাবে পড়ে থাকে। সে যন্ত্রণার মাঝেও নিজের ভেতরে এক আদিম শক্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। শাকিল জানে না সে কার গায়ে হাত তুলছে। মৃত্যুর হিম শীতল ছায়া তখন পুরো বাগান বাড়িকে ঘিরে ধরে। শাকিল শিহাবকে মেরে হাঁপাচ্ছে। একটানা চাবুক চালানো আর লাথি মারার কারণে ওর কপালে ঘাম জমেছে। সে ক্লান্ত হয়ে পাশের দামি সোফাটায় ধপাস করে বসে পড়ে। হাতের চাবুকটা মেঝেতে ছুঁড়ে ফেলে সে জাহিদের দিকে তাকিয়ে বলে, জাহিদ, অনেক হয়েছে, এবার ওই কুত্তার বাচ্চাদের মাথা থেকে কাপড় সরা। এই রক্তাক্ত মুখগুলো দেখে আমার কলেজাটা একটু ঠান্ডা করতে চাই। জাহিদ এগিয়ে যায়। সে প্রথমে নিশির বাঁধন আর কালো কাপড়টা এক ঝটকায় খুলে ফেলে। নিশির উস্কো খুস্কো চুল আর চোখের নিচের কালশিটে দেখে শাকিল এক পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ে। সে অর্থমন্ত্রী নাহিদ হাসানের দিকে তাকিয়ে মদের গ্লাসটা উঁচিয়ে ধরে। নাহিদ স্যার, এই সেই মেয়ে, র্যাব অফিসার রশিদের একমাত্র আদরের দুলালি। আজ একে আমি এক এক করে শেষ করব। প্রথমে ওরে ধর্ষণ করা হবে, তারপর জ্যান্ত পুড়িয়ে ওর বাবার কাছে পার্সেল করে দেব। রশিদ বুঝবে আমার কলিজায় হাত দেওয়ার ফল কি। নাহিদ হাসান তৃপ্তির হাসি হাসে। নিশি তখনও যন্ত্রণায় ফুপিয়ে কাঁদছে। শাকিল এবার আঙ্গুল দিয়ে শিহাবের দিকে ইশারা করে, যা এবার ওই মুচির ছেলের মাথা থেকে কাপড়টা সরা, দেখি চান্দুর ইনোসেন্ট মুখটা রক্তে কেমন ভিজে গেছে। জুতুর কালির বদলে আজ নিজের রক্ত দিয়ে মেকআপ করুক। জাহিদ বিদ্রুপের হাসি হাসতে হাসতে শিহাবের দিকে এগিয়ে যায়। শাকিল আর বাকি মন্ত্রীরা তখন একে অপরের সাথে মদের গ্লাস ঠেকিয়ে চিয়ার্স করছে। জাহিদ শিহাবের মাথার কালো কাপড়টা ধীরে ধীরে সরাতে শুরু করে। কাপড়টা পুরোটাই সরানোর মুহূর্তে জাহিদ মনে মনে বলে, শালা, এবার তোর মরার পালা। আজরাইল তোকে নিতে চলে এসেছে। কাপড়টা পুরোপুরি সরিয়ে নেওয়ার পর দেখা যায় শিহাবের মাথাটা নিচু হয়ে আছে। কপাল থেকে রক্তের ধারা গাল বেয়ে নিচে পড়ছে। নাহিদ হাসান বিরক্ত হয়ে বলে, শালার মুখে মদ ঢেলে দে, রক্তে তো মুখটাই দেখা যাচ্ছে না। শাকিল হাসতে হাসতে উঠে আসে। সে নিজের গ্লাসের দামি মদটুকু শিহাবের মাথায় আর মুখে ঢালতে শুরু করে। মদ আর রক্ত মিশিয়ে শিহাবের মুখটা পরিষ্কার হতে থাকে। নিশি ডুকরে কেঁদে ওঠে, ছেড়ে দাও ওকে প্লিজ, আর মেরো না। মদ ঢালা শেষ করে শাকিল যখন আবার মারার জন্য হাতটা উঁচিয়ে ধরে, ঠিক তখনই শিহাব ধীরে ধীরে মাথাটা তোলে। বৃষ্টির দিনে ক্যাম্পাসে যে ভয়ঙ্কর শীতল দৃষ্টি দেখা গিয়েছিল, শিহাবের চোখে এখন সেই একই দৃষ্টি। শাকিল যখন শিহাবের চোখের দিকে সরাসরি তাকায়, মুহূর্তের মধ্যে ওর হাত থেকে মদের গ্লাসটা
মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শাকিলের ফর্সা মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেছে। ওর সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে। শাকিল যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে এক ঝটকায় হাঁটু গেড়ে শিহাবের পায়ের কাছে বসে পড়ে। সে কাঁপতে কাঁপতে শিহাবের পা দুটো জড়িয়ে ধরে। ভাই, আপনি আপনি এখানে কেন? কখন কিভাবে আসলেন? এখানে আসলেন ভাই? আপনি সেই মুচির ছেলে? পুরো হলরুমে পিন পতন নিস্তব্ধতা নেমে আসে। নাহিদ হাসান আর বিদেশি মাফিয়ারা হাঁ করে তাকিয়ে থাকে। শাকিল পাগলের মতো বিলাপ করতে থাকে। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন ভাই। আমি জানতাম না যে আপনি এখানেই। খোদার কসম ভাই, আমি এক বিন্দু টের পাইনি। ওই জাহিদ, কুত্তার বাচ্চা, তোরা কাকে তুলে এনেছিস? জাহিদ থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে। সে কিছুই বুঝতে পারছে না। সে আমতা আমতা করে বলে, ভাই, আপনি যার কথা বলছিলেন এই তো সেই ছেলে। এ তো রাকিবকে মারছে। শাকিল লাফ দিয়ে উঠে জাহিদকে কষে একটা চড় মারে। চড়ের চোটে জাহিদ দেয়ালে গিয়ে ধাক্কা খায়। মাদার চোদ, চিনিস ওরে? জানিস ও কে? ওর ছায়া স্পর্শ করার যোগ্যতাও তোর নেই। মাপ চা, মাথা নিচু করে এখনই ওর কাছে মাপ চা। যদি তোর আর তোর পরিবারের কেউ বেঁচে থাকতে চাস, তবে ওর জুতোই নাক ঘষে মাপ চা এখনই। শাকিলের এই রূপ দেখে জাহিদের কলিজা শুকিয়ে যায়। সে তড়িঘড়ি করে শিহাবের পায়ের কাছে পড়ে মাফ চাইতে থাকে। নাহিদ হাসান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। তিনি বেশ বিরক্ত আর বিস্মিত। শাকিল, এসব কি হচ্ছে? তুমি একটা সামান্য মুচি ছেলের কাছে এভাবে ক্ষমা চাইছো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শাকিল পাগলের মতো নিজের দামি শার্টটা খুলে ফেলে। সে সেই শার্ট দিয়ে আতঙ্কে শিহাবের গায়ে রক্ত মুছতে শুরু করে। সে নাহিদ হাসানের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, স্যার, ওই কোনো মুচি ছেলে নয়। ও হলো সেই অন্ধকার জগতের সম্রাট, যার নাম শুনলে দুবাই থেকে মেক্সিকো পর্যন্ত থরথর করে কেঁপে ওঠে। ও হলো আলফা গ্যাংয়ের বস, ইন্টারন্যাশনাল মাফিয়া ডন শিহাব আহমেদ। কথাটা কানে যাওয়ার সাথে সাথে নাহিদ হাসান আর বাকি মন্ত্রীদের হাত থেকে মদের গ্লাস খসে পড়ে। বিদেশি মাফিয়া দিমিত্রি নিজের আসন ছেড়ে তত্রস্থ হয়ে দাঁড়িয়ে পড়ে। নিশি বিস্ময়ে পাথর হয়ে যায়। সে যাকে ভালোবেসেছিল, যার দারিদ্র্য দেখে মায়া করেছিল, সে আসলে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার। শিহাব এতক্ষণ চুপ করেছিল। এবার সে তার ঠোঁটের কোণে সেই চেনা পৈশাচিক হাসিটা দেয়। চেয়ারে হেলান দিয়ে বসে। যদিও সে দড়ি দিয়ে বাঁধা, কিন্তু মনে হচ্ছে পুরো ঘরটা এখন তার ইশারায় চলছে। শাকিল দ্রুত হাতে শিহাবের হাত পায়ের বাঁধন খুলে দেয়। ভাই, আমাকে ক্ষমা করে দেন। আমি সত্যিই জানতাম না আপনি সাধারণ ছাত্র যে ভার্সিটিতে আছেন। আমি আপনার যোগ্য গোলাম ভাই। শিহাব ধীরে ধীরে নিজের হাতটা নাড়ায়। সে শাকিলের দিকে তাকিয়ে শান্ত গলায় কিন্তু তীক্ষ্ণ স্বরে বলে, শাকিল, তুই তো ভালোই আত্মীয়তা করলি। আমার গায়ে হাত তোলার সাহস আগে কেউ দেখায়নি। তুই আজ ইতিহাস তৈরি করলি। শাকিল ভয়ে নিজের কান ধরে উঠবোস করতে শুরু করে। সে বারবার শিহাবের পা ছুঁয়ে মাপ চায়। পুরো হল রুমে সেই খুনি গুন্ডারা এখন ভয়ে কুকড়ে এক কোনায় দাঁড়িয়ে আছে। নিশি কেবল বড় বড় চোখে শিহাবের দিকে তাকিয়ে থাকে। তার চেনা সেই ভীতু সাধারণ শিহাব এখন আর নেই। তার সামনে এখন বসে আছে এক রক্তপিশাচু সম্রাট। শিহাব উঠে দাঁড়ায়। সে নিজের শার্টের হাতা ঠিক করে শাকিল তড়িঘড়ি করে নিজের দামি স্বর্ণের ঘড়ি আর জ্যাকেট শিহাবের দিকে এগিয়ে দেয়। শিহাব হাসতে থাকে। সেই হাসি শব্দে বাগান বাড়ির দেয়ালগুলো যেন কাঁপতে থাকে। নিশি বুঝতে পারে সে আজ এমন এক মানুষের প্রেমে পড়েছে যার জগৎ কেবল অন্ধকার আর রক্ত দিয়ে গড়া। বাগানবাড়ির সেই হল রুমে এখন মৃত্যুর হিম শীতল নীরবতা। বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছে, যেন প্রকৃতির এই কান্না আজ আর থামবে না। হঠাৎ বাগান বাড়ির মেইন গেট জোরে ভেঙে পড়ে। অন্তত 10টা দামি গাড়ি ভেতরে ঢুকে পড়ে। প্রতিটি গাড়ি থেকে কালো পোশাকে আবৃত আধুনিক অস্ত্রে সজ্জিত শিহাবের নিজস্ব বাহিনী আলফা স্কোয়াড নেমে আসে। তারা মুহূর্তের মধ্যে পুরো বাগান বাড়ি ঘিরে ফেলে। শাকিল আর নাহিদ হাসানের লোকজনকে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। শিহাব তখন ধীর পায়ে এগিয়ে গিয়ে অর্থমন্ত্রী নাহিদ হাসানের সামনে দাঁড়ায়। নাহিদ হাসান ভয়ে চুপ হয়ে বসে আছেন। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। শিহাব নিজের রক্তমাখা মুখটা মুচকি হেসে নাহিদ হাসানের কানের কাছে নিয়ে যায়। চিনতে পারছো বাবা?
আমি তোমার সেই পরিচয়হীন ছেলে যাকে তুমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিলে। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে তবে তোমার অভিশাপ হিসেবে নয়, মাফিয়া বস হিসেবে আসছি। নাহিদ হাসান চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। শিহাব একটা মদের গ্লাস নিয়ে জোরে মেঝেতে আছাড় মারে। কাচের টুকরো ছিটকে গিয়ে নাহিদ হাসানের গালে লাগে। তুমি ভেবেছিলে তোমার অপরাধের কোনো সাক্ষী নেই। আমার মা ছিল তোমার বিরোধী দলের নেতার মেয়ে। তাকে রাজনৈতিক হুমকি দিতে গিয়ে তুমি তাকে পশুর মতো ধর্ষণ করেছিলে। সেই অন্ধকার অধ্যায়ের ফল আমি। আমার মা যখন আমাকে কোলে নিয়ে তোমার কাছে শেষবারের মতো মাথা গোঁজার ঠাঁই চেয়েছিল, তুমি তাকে নির্দয়ভাবে মেরে ফেলেছিলে। মনে পড়েছে সেই রাতের কথা? আজ আমি সেই প্রতিটি ফোঁটা রক্তের হিসেব বুঝে নিতে আসছি। ছোট থেকে মার খেতে খেতে আমি ছোট মাফিয়া থেকে বড় মাফিয়া হয়েছি। কিশোর গ্যাং থেকে আলফা গ্যাং বানিয়েছি। নাহিদ হাসান কাঁপতে কাঁপতে হাত জোর করেন, কিন্তু শিহাবের চোখে তখন দয়া নেই, আছে কেবল আদিম প্রতিহিংসা। শিহাব পাশ থেকে একটা ধারালো তলোয়ার তুলে নেয়, যেটা দেয়ালে সাজানো ছিল। আজকের এই বাগান বাড়ি হবে তোমাদের কবরস্থান। বিদেশে ছিলাম, দেশে এসে শুনি তুমি অর্থমন্ত্রী হয়েছো বাবা। তাই ছদ্মবেশে মুচির ছেলে সেজে ভার্সিটিতে আসতাম। বাবা, শাকিল, তোরা ভেবেছিলি নিশিকে ধর্ষণ করবি? তোদেরকে আজ আমি জ্যান্ত কুকুর দিয়ে খাওয়াবো। হিসাবের ইশারায় তার লোকেরা শাকিলকে টেনে হিঁচড়ে মাঝখানে নিয়ে আসে। শিহাব কোনো দয়া না দেখে শাকিলের প্রতিটি আঙ্গুল একে একে কাটতে শুরু করে। শাকিলের গগন বিদারী চিৎকারে পুরো হলরুম কেঁপে ওঠে। এরপর শিহাব নাহিদ হাসানের দিকে ফিরে তাকায়। সে তার বাবার গলার নলিটা এমনভাবে চিরে দেয় যেন তিনি সাথে সাথে না মরে ধুকে ধুকে মরেন। মারামারি আর রক্তপাতে সে দৃশ্য ছিল পৈশাচিক। শিহাবের লোকেরা একে একে জাহিদ, মিজান আর বাকি মাস্তানদের বীভৎসভাবে শেষ করে দেয়। কারো পেট চিরে ফেলে, কারো চোখ তুলে নেয়। হলরুম এখন লাল রক্তে মাখামাখি। নিশি এক কোণায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেলে। সে ভাবতেও পারেনি শিহাবের ভেতরে এত বড় এক ক্ষোভ আর যন্ত্রণার ইতিহাস আছে। সবকিছু শেষ হয়ে গেলে শিহাব ধীর পায়ে নিশির কাছে এগিয়ে যায়। ওর সারা গায়ে তখন ছোপ ছোপ রক্ত। শিহাব নিশির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। ওর সেই খুনে চোখ দুটো এখন কান্নায় চিকচিক করছে। আমি জানি নিশি, তুমি আমাকে ঘৃণা করছো, কিন্তু এই পরিচয় আমার নিজের তৈরি নয়। সমাজ আর আমার বাবা আমাকে এই দানব বানিয়েছে। তুমি কি এখনো এই দানবটাকে ভালোবাসতে পারবে? নিশি কিছুক্ষণ চুপ করে শিহাবের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে শিহাবের এই কাঠিন্য কেবল তার ভেতরে ক্ষতগুলোকে ঢাকার একটা আবরণ। নিশি পরম মমতায় শিহাবের রক্ত মাখা হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয় এবং ওর কপালে একটা দীর্ঘ চুমু দেয়। আমি কোনো মাফিয়া বসকে ভালোবাসি না শিহাব। আমি এই ছেলেকে ভালোবাসি যে আমার সম্মানের জন্য নিজের পরিচয় বাজিয়ে রেখেছে। তোমার অতীত যাই হোক, তোমার ভবিষ্যৎ আমার সাথে। শিহাব নিশিকে জোরে জড়িয়ে ধরে। তার দীর্ঘ বছরের জমানো কষ্টগুলো আজ নিশির কাঁধে মাথা রেখে জল হয়ে ঝরে পড়ে। বাইরে বৃষ্টির তীব্রতা কমে আসে, যেন ঝড় শেষে এক নতুন ভোরের ইঙ্গিত দিচ্ছে। শিহাবের লোকেরা বাগানবাড়ি পরিষ্কার করে ফেলে। শিহাব নিশিকে নিয়ে তার নিজস্ব মার্সিডিজ গাড়িতে ওঠে। গাড়ি চলতে শুরু করে পাহাড়ের ধারের এক নির্জন বাংলোর দিকে, যেখানে কেবল তারা দুজনেই থাকবে। গাড়ির ভেতরে শিহাব নিশির হাতটা শক্ত করে ধরে রাখে। আজ থেকে আমার জগৎ তোমার আলোয় আলোকিত হবে নিশি। আর কোনো রক্ত নয়, আর কোনো অন্ধকার নয়। নিশি মুচকে হাসে। সে শিহাবের কাঁধে মাথা রাখে। ভোরের প্রথম আলো যখন দিগন্তে দেখা দেয়, তখন দুজন একে অপরের চোখের দিকে তাকায়। শিহাব নিশির ঠোঁটে এক গভীর ভালোবাসার স্পর্শ দেয়। দীর্ঘ লড়াই, অপমান আর রক্তের অধ্যায় শেষ করে তারা এক নতুন জীবনে পা রাখে। শহর জুড়ে তখন খবর ছড়িয়ে পড়ে যে প্রভাবশালী মন্ত্রী আর মাফিয়া শাকিলের এক রহস্যময় হামলায় নিহত হয়েছে। কিন্তু কেউ জানে না সেই মুচির ছেলে শিহাব আজ তার রাজত্ব আর প্রতিশোধ পূর্ণ করে নিজের ভালোবাসার মানুষের সাথে এক শান্তিময় গন্তব্যে হারিয়ে গেছে।